আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের মন্ত্রণালয়ের সেক্রেটারি আজিজুল ইসলাম স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনাদের সবাইকে শুনতেছি এবং দেখতেওছি। ধন্যবাদ স্যার, আপনি সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে অলরেডি অনেক সংযোগ হয়ে গেছে, বিভিন্ন দপ্তর সংস্থা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি বিশ্বজিৎ থেকে। ধন্যবাদ বিশ্বজিৎ সাহেব। স্যার আব্দুল হান্নান স্যার, বিশ্বরূপ পরিদপ্তর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হান্নান সাহেব, ধন্যবাদ। স্যার ডিসি মোহাম্মদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আছি, আপনার দোয়া ইনশাআল্লাহ ভালো। আমার আবার ওই যে 11:15টায় এসকেপের একটা আছে, মিটিং আছে, তো আমি 11:15টা পর্যন্ত থাকবো আর কি। একটু আগে পারমিশন নিয়ে নিলাম, তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আর কি। ঠিক আছে, যতক্ষণ টাকা অনেক কাজের সাথে পাওয়ার সেল চলে গেলে হবে, পাওয়ার সেল। হ্যাঁ, পাওয়ার সেল পাওয়ার যদি চলে যায় তাহলে আমরা কি হয়ে যাব না? আমাদের পাওয়ার সুপার পাওয়ার দিয়ে দিছি, এনার্জিতে অসুবিধা নাই। আরে সর্বনাশ, না আমার সুপার কন্ডাক্টর আসছে, সুপার কন্ডাক্টর দিয়ে আমরা যাব আর কি। জি আসসালামু আলাইকুম। ওই স্যার কিছুক্ষণের মধ্যে অ্যাড হবেন, স্যার অ্যাড হলে আমরা শুরু করব আর কি। ওই পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি আবুল মনসুর সাহেব যোগদান করেছেন। আমাদের এডিশনাল সেক্রেটারি অপারেশন মহোদয়। ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মনসুর, আসি আমি একদম গায়বানা ভাবে হাজির না, এটা তো বাই বডিতে হাজির। আচ্ছা পয়সা দিকে তো জানো। হ্যাঁ, আমাদের কিউনিট স্পিকার এবং আলোচক বৃন্দ সংযুক্ত হতে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে ওনারা সংযুক্ত হলে কিছুক্ষণ সংযুক্ত হবেন। ওনারা সংযুক্ত হলে আমাদের সিনিয়র স্যারকে আমরা সংযুক্ত করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের আলোচক মাহবুব স্যার আমাদের সাথে যোগদান করেছেন স্যার। মাহবুবুর রহমান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মাহবুবুর রহমান স্যার। যদি এরকম হয় এসএম ডিরেক্টর এন্ড ডেপুটি ডিরেক্টর এগুলো করতে পারে। এসে তুই যায় লুশিয়ার মানে কি এনার্জি কাজ, the kind of fire, the kind of folder তো মাহবুব all SCRs মাহবুব রহমান, আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর শীর্ষক ভার্চুয়াল সেমিনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার। আজকের সেমিনারে আলোচক হিসেবে যুক্ত থাকবেন সহযোগী অধ্যাপক বিভাগীয় মাহবুবুর রহমান, বিভাগীয় প্রধান বিভাগ বুয়েট। এছাড়া থাকবেন মোহাম্মদ আমজাদ হোসেন, এডিটর এনার্জি অ্যান্ড পাওয়ার। সেমিনারে আমাদের সাথে যুক্ত থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা কমিশন, পিআরসি, বিপিসি ও বিপিসির কোম্পানি সমূহ, পেট্রো বাংলা, বাংলার কোম্পানি সমূহ, সিআই,
বিস্ফোরক পরিদপ্তর, ব্লু ইকোনমি সেল, ক্রেডা এবং পাওয়ার সেলের প্রতিনিধিগণ। আমরা প্রধান অতিথি স্যারের জন্য অপেক্ষা করছি। স্যার আমাদের সাথে যুক্ত হলে আমরা সেমিনারের কার্যক্রম শুরু করব। সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বিপিআই থেকে পিএসইউ সংযুক্ত হয়েছি, শামসুল আলম। স্যার স্যার ধন্যবাদ স্যার যুক্ত থাকার জন্য। স্যার যুক্ত থাকবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ডাইরেক্টর অপারেশন জিটিসিএল, আমিও যুক্ত হয়েছি। ধন্যবাদ স্যার যুক্ত থাকার জন্য। ধন্যবাদ স্যার, আপনি যুক্ত থাকবেন স্যার। আমাদের প্রধান অতিথি যুক্ত হলেই স্যার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের কিনোট স্পিকার জনাব আলিম সাহেব যোগদান করেছেন। আমরা এত নীতি কথা বলছি, স্যার ব্যাকগ্রাউন্ড থেকে খুব নয়েজ আসছে স্যার, আপনি ওই স্পিকারটা বাকি সবাইকে মিউট করে রাখেন। স্যার আমরা সবাইকে মিউট করে দিচ্ছি স্যার। আমরা এত ফ্রেন্ডলি জুনিয়র অফিসার। আমাদের সাথে মোল্লা আমজাদ সাহেব সংযুক্ত থাকার কথা। মোল্লা আমজাদ সাহেব সংযুক্ত হয়েছেন? স্যার আমজাদ স্যারের সাথে কথা হয়েছে স্যার। স্যার কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন স্যার। আচ্ছা, আর কিনোট স্পিকার আলিম সাহেব তো যোগদান করেছেন? স্যার যোগদান করেছেন স্যার। আমাদের মূল প্রবন্ধ উপস্থাপক এবিএম আলিম আল ইসলাম প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসি বুয়েট, উনি আমাদের সাথে যোগদান করেছেন। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে কর। চলে যান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সালাম স্যার। জি বস।
আলিম ভালো আছেন? নাসিমুল আলিম, আসসালামু আলাইকুম। মোস্তফা কিরে কেমন আছিস? হ্যাঁ নাসিম খুব ভালো। এই ডাইরেক্টর অপারেশন জিটিসিএল। জি খুবই ভালো। জি নাসিম ভালো ভালো আছেন? তাজুল সাহেব, আপনার কি আগের নাম্বারটা আছে? জি মোস্তফা আগের নাম্বারটা আছে ভাই। মোস্তফা কেমন আছিস? হ্যাঁ দোস্ত আছি ভালোই, তুমি ভালো আছো? এর আগে রেসপন্স করছিলাম কিন্তু এখন দেখি তখন মিউট করা ছিল। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই নুরুল্লাহ ভাই আসসালামু আলাইকুম। নুরুল্লাহ ভাই ইসলাম কি অবস্থা? দেখা যায় না। কিছুক্ষণের মধ্যে আমাদের সিনিয়র সচিব মহোদয় যোগদান করবে, আমরা একটু কথা না বলি, স্যার কিছুক্ষণের মধ্যে যোগদান করবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের আসসালামু আলাইকুম স্যার। আমাদের আজকের সেমিনারের প্রধান অতিথি সিনিয়র সচিব জ্বালানি খনিজ সম্পদ বিভাগ জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার আমাদের সাথে যোগদান করছেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু সবাই আলাইকুম। মনে হয় সংযুক্ত হয়েছি নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনাকে যদি স্বাগত আপনার জানাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার মেহমানরা যদি আসসালামু সবাই আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, যদি আজকের আমন্ত্রিত অতিথি সবাই সংযুক্ত হয়ে থাকে তাহলে আমরা মনে হয় আজকের কার্যক্রম শুরু করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, আমি বিস্ফোরক দপ্তর পরিদপ্তর থেকে মোহাম্মদ আব্দুল হান্নান বলছি স্যার। জি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। স্যার। আমরা আমাদের অতিথিবৃন্দ সকলে সংযুক্ত হয়েছেন, আমাদের কিনিউট স্পিকার সকল আলোচকবৃন্দ সংযুক্ত হয়েছেন। তা আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, স্যারের অনুমতি ক্রমে শুরু করতে জি যাচ্ছি। জি শুরু করেন। জি স্যার। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। আমাদের হাইড্রোকার্বন ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন আজাদ, তাকে আহ্বান জানাচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। তরজমা: পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে তোমার প্রভুর সত্তা, যিনি সুমহান ও গৌরবান্বিত। তবে তোমরা তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলাউদ্দিন আজাদ। এই পর্যায়ে আমি হাইড্রোকার্বন ইউনিটের তরফ থেকে আপনাদেরকে একটু স্বাগত বক্তব্য দিচ্ছি। এটা জাস্ট আনুষ্ঠানিকতা। হাইড্রোকার্বন ইউনিট আমাদের জ্বালানি খনিজ সম্পদ বিভাগের টেকনিক্যাল উইং হিসেবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মূলত একটা কাজ করি, সেটা হলো এই বিভিন্ন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিশেষ সেমিনার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বিষয়টা নির্বাচন করেছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন অয়েল এন্ড গ্যাস সেক্টর, যেটা সমসাময়িক বিশ্বে আজকাল খুব একটা আলোচিত একটা বিষয়। আমাদের বিশেষ করে এই গ্যাস এবং অয়েল সেক্টরে আমরা কিভাবে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে আমরা
এটাকে অ্যাডপ্ট করব, সে সকল বিষয় সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য আমি আমাদের এই সেক্টরে সকল আমাদের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, পলিসি মেকারদেরকে আহ্বান জানিয়েছি এই বিষয়টা সংযুক্ত হওয়ার জন্য। এবং এখানে আমাদের বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের প্রফেসর জনাব ABM আল ইসলাম, উনি আমাদেরকে সময় দিয়েছিলেন ওনার বক্তব্য প্রবন্ধ উপস্থাপনের বিষয়ে। আমি ওনাকে তার এই প্রবন্ধ উপস্থাপনের জন্য আহ্বান জানাবো কিছুক্ষণের মধ্যেই। জনাব আলিমুল ইসলাম তো আমাদের সাথে সংযুক্ত আছেন। জনাব জি জি, আপনি আপনার উপস্থাপনা শুরু করতে পারেন। আচ্ছা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি দেখা যাচ্ছে। জি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আমাকে আপনারা ইনভাইট করেছেন এখানে আমাদের কিছু নলেজ শেয়ার করার জন্য। এবং আপনাদের ইনভাইটেশনের ভিত্তিতে আমরা যে টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি 4 পসিবিলিটিস অ্যান্ড পটেনশিয়ালস ইন বাংলাদেশ উইথ রেসপেক্ট টু পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল সোর্সেস। আমি ABM আলিমান ইসলাম, আমি ডিপার্টমেন্ট অফ সিএসসি বুয়েটে শিক্ষকতা করছি। আমার গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন বোথ বুয়েট থেকেই, আর আমি পিএইচডি করেছি ইউএস এর পার্ডু ইউনিভার্সিটি থেকে। তো আমি যদি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড শুরু করি যে প্রেজেন্টেশনে কি কি জিনিস আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একদম শুরুতে, যেহেতু এটা ইন্ডাস্ট্রি 4 বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরেই আলোকপাত করাটা একটা মুখ্য উদ্দেশ্য, তার ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিটা আমরা প্রথমে একটু বলে নিতে চাই যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 যে আমরা বলছি, এর আগে 1, 2 বা 3 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলো আসলে কেমন ছিল, এরপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আসলে কি এবং এটা কিভাবে বিজনেস বা ওয়ার্কফোর্সকে এফেক্ট করে। লাস্ট পার্টি কি আমরা বলতে চাই যে এই ইন্ডাস্ট্রি 4 যেটা, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এবং মোর ফোকাসড হইতে এনার্জি রিসোর্সের পার্সপেক্টিভ থেকে কিভাবে অ্যাপ্লিকেবল, সেখানে বাংলাদেশের ফিউচার প্রসপেক্টস বা পসিবিলিটিস কি, আর একদম শেষে গিয়ে একটা দুটো স্লাইডে এর সাথে রিলেটেড আসলে আমাদের দেশের লোকাল রিসার্চ বা কাজ কেমন হয় সেটার একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যদি খুব সিম্পলি এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলো আসলে কিভাবে হয়েছিল, খুব সিম্পলি যদি চারটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমরা চারটা ডিফারেন্ট হান্ড্রেডস অফ ইয়ার্স এ রিমার্ক করতে চাই, তাহলে ইন্ডাস্ট্রি 1, 2, 3, 4 মোটামুটি ভাবে বলা যায় 1700, 1800, 1900 এবং এখন এসে 2000 সালের সাথে মোর অর লেস কোরিলেটেড। বাট এই জিনিসটা আসলে কাইন্ড অফ ডিসপিউটেড এবং এটাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেন। সো স্পেসিফিক টাইম লাইনটা ড্র করা বা ডিমার্ক করা ইটস নিয়ার টু ইম্পসিবল, এখানে অনেক মতদ্বৈততাও আছে। তো আমরা যদি একটু একটু করে এক একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিতরে কি হয়েছিল বা কোন দিকগুলা মেইনলি ফোকাসড হয়েছিল সেটা দেখার চেষ্টা করি। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আসলে ছিল এজ অফ মেকানিক্যাল প্রোডাকশন, যেখানে ঠিক মেকানিক্যাল ডেভেলপমেন্ট গুলাই মুখ্য ছিল, যেমন টেক্সটাইলে অথবা আয়রন ইন্ডাস্ট্রি বা স্টিম পাওয়ার অথবা বিভিন্ন ধরনের মেকানিক্যাল মেশিন টুলস, এই জিনিসগুলাই ছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মুখ্য স্কোপের ভিতরে পড়া। এবং সেটার যদি টাইম লাইন আমরা চিন্তা করি, এটা মোটামুটি ভাবে ছিল 1750 থেকে 1870, প্রায় 100 বা 100 বছর মতো। এখান থেকে ডেভেলপ হয়ে নেক্সট স্টেজে যখন আমাদের হিউম্যান সিভিলাইজেশন আসলো, তখন নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হলো টেকনোলজিক্যাল রেভলিউশন, যেখানে একটু অ্যাডভান্স ভাবে স্টিল প্রোডাকশন অথবা ইলেকট্রিফিকেশন বা টেলিকমিউনিকেশন এবং আপনাদের সাথে খুবই সঙ্গতিপূর্ণ পেট্রোলিয়াম বা অটোমোবাইল, একই সাথে সামুদ্রিক যে জিনিসগুলো আছে যেমন মেরিটাইম টেকনোলজি, আমাদের কৃষি এবং নতুন করে নতুন আঙ্গিকে পুরো বিজনেসটাকে সাজানো, দ্যাট মিনস বিজনেস ম্যানেজমেন্ট, এই জিনিসগুলা সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মুখ্য অংশে ছিল। এবং এইটার যদি টাইম লাইনটা আমরা চিন্তা করি, এটা মোটামুটি ভাবে 1870 থেকে 1914, দ্যাট মিনস 45 বা 40 বছর মতো আনুমানিক এটা একটা সময়কাল ছিল। এরপরে আসলে ওয়ার্ল্ড ওয়ার গুলা শুরু হয় এবং ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে একটা গ্যাপ থাকে। ওয়ার্ল্ড ওয়ারের পরে আসে আবার থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে মোস্টলি বলা হতো ডিজিটাল রেভলিউশন। এবং এই ডিজিটাল রেভলিউশনে আসলে ইলেকট্রনিক সিস্টেমস ছিল, আইটি সিস্টেমস ছিল এবং মোর ইম্পর্টেন্টলি অটোমেশন ছিল।
তো এখানে প্রসেসর বা ইনফরমেশন টেকনোলজির আসলে সূত্রপাত হয়, যেটা ক্রনোলজিক্যালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা একটু দেখানোর চেষ্টা করেছি ছবি দিয়ে। যেমন এটা শুরু হয়েছিল 1947-এর দিক থেকে বা 1950s এর দিক থেকে। তখন আসলে এই বড় বড় কম্পিউটার টাইপের জিনিস, হ্যান্ড বড় বড় ক্যামেরা, এই জিনিসগুলো দিয়ে মানুষ কাজ শুরু করে। পরে এই জিনিসগুলোর সাইজ কিছুটা স্কুইজ হতে থাকে, স্মলার কম্পিউটার আসতে থাকে, কিছু অ্যাডভান্স মেশিন আসে, যেমন এটিএম, যেটা এখন হরহামেশা বিভিন্ন জায়গায় ইউজ করি, বাট এটা শুরু হয়েছিল থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের 1960s এর দিকে। এরপরে এই মেশিনগুলো আরো সুন্দর হয়, আরো কম্প্যাক্ট হয় 1980s এর দিকে। সে সময় দেখা যায় কিছু হ্যান্ডহেল্ড নেটওয়ার্কিং ডিভাইস যেমন ওয়াকি টকি টাইপের জিনিস, এবং কিছু স্টোরেজ ডিভাইস যেমন ফ্লপি ডিস্ক। আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন অনেকেই এই চেহারাটা দেখবেন, কিন্তু এখন রিসেন্টলি আমরা যে স্টুডেন্টদের সাথে ডিল করি, এটা আসলে বোঝানো খুব কঠিন হয় ফ্লপি ডিস্ক কি জিনিস। তো এই ফ্লপি ডিস্ক বা স্টোরেজ টাইপের জিনিসগুলো 1980s এর দিকে এসেছিল। এরপর 2000 এর দিকে এসে এই পিসি বা পার্সোনাল কম্পিউটার এটা আরো সুন্দর হয়েছে। তার সাথে সাথে আমাদের যে স্টোরেজ ডিভাইস বা হার্ড ডিস্ক সেটা অনেকখানি অ্যাডভান্স হয়। কিছু অ্যাডভান্স ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট অথবা অর্গান আসে, যেমন বাম দিকে দেখতে পাচ্ছেন একটা মেকানিক্যাল হার্টের মতো, যেটা অ্যারাউন্ড 2000 এর দিকে ইনভেন্টেড হয়। আর এটা আরো ক্লোজলি যখন 2015 এর দিকে আসে, ব্যাক টু অ্যারাউন্ড 5 ইয়ার্স, আমরা জানি, এটা আমরা নিজেরাই সবাই এক্সপেরিয়েন্স করেছি যে এই ডিভাইসগুলো আরো সুন্দর, অনেক কম্প্যাক্ট ভিউতে চলে আসে, পাম্প টপ, ল্যাপটপ এই ধরনের ফরম্যাটে। এবং একই সাথে আমাদের টেকনোলজির সাথে সাথে ওয়্যারলেস পার্টে একটা বড় ধরনের রেভলিউশন হয়। 2G 3G থেকে 4G এর দিকে আমরা ধীরে ধীরে ধাবিত হই। এটা আসলে পুরো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলি, তো এটা গেল মোটামুটি ভাবে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এরপরে আসছে যেটা আমাদের মুখ্য ফোকাস এই প্রেজেন্টেশনে বা এই আলোচনার ভিতরে, সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটাকে যদি আমরা আগের মতো টার্মিনোলজি দিয়ে বলার চেষ্টা করি, যেমন ফার্স্টটাকে বললাম এজ অফ মেকানিক্যাল প্রোডাকশন, সেকেন্ডটাকে বললাম আমরা টেকনোলজিক্যাল রেভলিউশন, থার্ডটাকে বললাম ডিজিটাল রেভলিউশন। এরকম যদি ঠিক টার্মিনোলজি দিয়ে বলার চেষ্টা করি, এটা প্রবাবলি এখনো ওয়েল এস্টাবলিশড টার্মিনোলজি নাই, কারণ ইটস স্টিল আন্ডারগোয়িং। সো বেসিক্যালি অনেকের ক্ষেত্রে যেই টার্মটা অ্যাডপ্টেড আমরা দেখি, সেটা হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেমস। এই সাইবার ফিজিক্যাল সিস্টেমস আসলে জিনিসটা কি, খুব হাই লেভেল থেকে যদি বলি, এটা দুটো ওয়ার্ল্ডের ব্লেন্ডিং। একটা হচ্ছে সাইবার ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ডটা কি, এই যে এখন আমরা যে ডোমেনে নিজেরা ইন্টারঅ্যাক্ট করছি, কথা বলছি, ইটস আ কাইন্ড অফ সাইবার ওয়ার্ল্ড, যেখানে কাইন্ড অফ ডিজিটাইজড ভার্সনের থ্রুতে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করি, প্রসেসিং করি, ইটস দ্য সাইবার ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ডটা কি, ফিজিক্যাল ওয়ার্ল্ড আজকে আমরা যে মিটিংটা মিস করছি, আমরা যদি আজকে সামনে থেকে নিজেরা কথা বলতে পারতাম, আমাদের যদি একটা ফিজিক্যাল ইন্টারাকশন হতো, সামনাসামনি যদি কথাবার্তা হতো, আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেভাবে ইন্টারঅ্যাক্ট করি সেটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে আসলে টেকনোলজি অথবা ডিজিটাইজ ভার্সনের ইনভলভমেন্ট নাই, ইটস পিওরলি ন্যাচারাল। তো এই দুটা ওয়ার্ল্ডকে, সাইবার ওয়ার্ল্ড এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডকে যখন ব্লেন্ড করা হয়, যে সিস্টেমসগুলো এখানে ফর্মুলেটেড হয়, সেটাকে আমরা নরমালি বলি সাইবার ফিজিক্যাল সিস্টেমস। তো এই সাইবার ফিজিক্যাল সিস্টেমস, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড এবং অনেক ক্ষেত্রে বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, অনেকে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের বায়োমেডিক্যাল ডিভাইসেস এখন ধীরে ধীরে ইনভেন্টেড হচ্ছে। আমরা আমাদের বডিতেও বিভিন্ন ধরনের ডিভাইস লাগিয়ে রাখা এখন শুরু করছি। ইনফ্যাক্ট ফার্স্ট ওয়ার্ল্ডে অনেকে এখন করছেন, আমরা ধীরে ধীরে আমাদের ওয়ার্ল্ডেও এটা আসা শুরু করছে। তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা সাইবার ফিজিক্যাল সিস্টেমসকে কেন্দ্র করে হওয়া, সেখানে তিনটা মেইন কনসেপ্ট আছে। প্রথম, এক্সট্রিম কানেক্টিভিটি, দ্বিতীয় এক্সট্রিম কম্পিউটিং পাওয়ার, এবং তৃতীয় হচ্ছে এক্সট্রিম অটোমেশন। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে তিনটা জিনিসই কিন্তু থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ছিল, বাট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এসে এই কানেক্টিভিটি, কম্পিউটিং পাওয়ার বা অটোমেশন, এগুলো আরো অনেক বেশি এক্সপ্লোর করছে, অনেক বেশি রিগোরাস হচ্ছে। তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা মেইনলি ফোকাস করছি, সেটার চারটা ডিজাইন প্রিন্সিপালস আছে। এটা নিয়ে যদি আমরা কখনো কাজ করতে চাই, সাধারণত দেখা যায় যে চারটা ডিজাইন প্রিন্সিপালকে মাথায় রাখার চেষ্টা করা হয়। একদম প্রথম যেটা ভেরি বেসিক থিং, ইন্টারকানেকশন। দ্যাট মিনস আমরা আমাদের ভিতরে, নিজেদের ভিতরে ইন্টারকানেক্টিভিটি, দ্যাট ইজ দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সপারেন্সি। যে ইনফরমেশনগুলো এখানে জেনারেটেড হবে, অ্যানালাইজ হবে, সেগুলো যেন এক লেয়ার থেকে আরেক লেয়ারে ট্রান্সপারেন্ট হয়। ফর এক্সাম্পল, আমার থেকে কোনো ইনফরমেশন যদি জেনারেট হয়, সেটা নিয়ে যদি অ্যানালিসিস হয়, আমি যেন বুঝতে পারি আসলে আমার কোন ইনফরমেশনটা গেল, সিকিউরিটি, প্রাইভেসি, এই ইস্যুগুলো যেন টাগ অফ ওয়ার না হয়। থার্ড যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। দ্যাট মিনস আমরা যখনই যে কোনো কাজ করতে চাই, টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বা টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে, সেই কাজটা যেন অ্যাসিস্টেড হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিসেন্ট্রালাইজড ডিসিশনস। দ্যাট মিনস আমরা যে কোনো কাজ যদি করতে চাই, সবকিছু ঠিক একটা সেন্টার থেকে ডিসিশন আসবে তা না। যেহেতু এখন ইনফরমেশনগুলো পারভেসিভ হয়ে যাচ্ছে, ইউবিকুইশাস হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন
নেওয়াও যাচ্ছে, দেওয়াও যাচ্ছে, দেখাও যাচ্ছে, সুতরাং ডিসিশনগুলো যেন ডিসেন্ট্রালাইজড ম্যানারে নেওয়া হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ডিজাইন প্রিন্সিপালস। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা স্টিল ইভলভিং, সেটার কিছু বেসিক, তো বেসিক পিলারগুলো যদি আমরা চিন্তা করি বা দেখি, তো সেটাকে আমরা এখানে 9টা বেসিক পিলার মোস্টলি আমরা ফার্স্ট বলতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার মনে হয় এটা মোটামুটি আমরা সবাই এখন জানি যে ইটস আ কাইন্ড অফ এজ অফ এআই। বেশিরভাগ জায়গাতে আসলে এআই পেনিট্রেট অলরেডি করে গেছে, যে জায়গাগুলোতে করে নাই সেই জায়গাগুলো পেনিট্রেট করার জন্য হয়তো ওয়েট করছে। সেকেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই ইন্টারনেট অফ থিংস বলতে আসলে যেটা বোঝাচ্ছে, আমাদের আশেপাশে যা কিছু আছে, আমাদের কলম থেকে শুরু করে চশমা, অথবা আমাদের টেবিলের উপরে থাকা ল্যাপটপ, অথবা আমাদের স্পিকার, অথবা আমরা যে কোনো ডিভাইস ইউজ করছি, আমাদের গাড়ি, আমাদের বাসার ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, সবগুলোকে আসলে আমরা থিংস হিসাবে চিন্তা করি। এই জিনিসগুলোকে আসলে কানেক্ট করার জন্য বড় ধরনের একটা টেকনোলজিক্যাল শিফট, সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই সব কিছুকে আসলে কানেক্ট করার দরকার কি? রিয়েল ওয়ার্ল্ডে আসলে আমরা বুঝতে পারি যে সবগুলো জিনিসের সাথে আমরা ডে টু ডে লাইফে কোনো না কোনোভাবে ইন্টারাক্ট করি। ফর এক্সাম্পল, আমাদের দেশে খুব প্রকট না হলো, বাহিরের দেশে হিটিং এবং কুলিং এটা খুবই প্রকট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কুলিং অনেক ক্ষেত্রে আমাদের গরমের সময় লাগে, বাট হিটিংটা এত লাগে না। কিন্তু হিটিং এবং কুলিং এই দুটো ছাড়া হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা নর্থ আমেরিকাতে অনেক জায়গা আছে যেখানে হয়তো মানুষ সার্ভাইভই করতে পারবে না। হিটিং এবং কুলিং সার্ভাইভালের জন্য যতটা ইম্পর্টেন্ট, একই সাথে ইম্পর্টেন্ট এটার এনার্জি কনজাম্পশনটাকে অপটিমাইজ করা। ফর এক্সাম্পল, একটা বাসা থেকে সকালে একজন বেরিয়ে গেলেন অফিস করতে যাওয়ার জন্য, অফিস শেষ করে উনি আসবেন। এখন যদি এমন হয় ওটা একটা স্নো রিজিয়নে, যে জায়গাতে স্নো পড়ে, সেই জায়গাতে অফিস করে বাসায় এসে উনি যদি ওনার হিটারটা চালু করেন, তাকে বেশ কিছুক্ষণ জ্যাকেট পরে প্রথমে বাসার ভিতরে বসে থাকতে হবে। সেই জন্য এটা একটা আইডিয়া, অনেক ক্ষেত্রে এটা অলরেডি ইমপ্লিমেন্টেড। স্মার্ট হোমের যে টেকনিকটা, যে তিনি যখন বাসায় আসবেন তার আশাকে সেন্স করে বাসার ভিতরে হিটিং সিস্টেম কিছুক্ষণ আগে 10 মিনিট বা 15 মিনিট আগে চালু করে দেওয়া হবে, যেন উনি এসে ঢুকেই একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট পান। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আসলে আপনার ওই বাসার ভিতরে যে ইকুইপমেন্ট আছে, বিশেষ করে হিটিং, সেই জিনিসগুলোকে চালু করার ব্যাপার। দ্যাট মিনস ওই থিংস গুলাকে ইন্টারনেটে কানেক্ট করে সেটাকে কন্ট্রোল করার ব্যাপার। সো এই জায়গাগুলোতে আসলে ইন্টারনেট অফ থিংস এই জায়গার কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। থার্ড যেটা, সেটা হচ্ছে সিমুলেশন। আমরা রিয়েল ওয়ার্ল্ড আসলে অনেক কিছু দেখি, যেমন আমি খুব সিম্পলি যদি আমাদের একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিই, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম নিয়ে আমরা প্রতিদিন অসংখ্য প্রবলেম ফেস করি, এবং একই সাথে এইটাকে সলভ করার জন্য আমরা অসংখ্য চিন্তা বের করি, যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করে অনেক ক্ষেত্রে সফল হই এবং অনেক ক্ষেত্রে আরো দুর্ভোগের ভিতরে পড়ি। তো এই ধরনের কেসে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেই কনসেপ্টটা অ্যাডপ্ট করা হয়, সেটা হচ্ছে যে কোনো কিছু কনসেপ্টকে আগেই রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার আগে কম্পিউটারে সিমুলেট করে দেখা, সেটা আসলে কতটুকু ভালো হতে পারে। এবং এই সিমুলেশনের পার্টগুলো, যেগুলো আসলে মানুষকে রিয়েল লাইফে হ্যাসেল না দিয়ে আগে থেকেই মোটামুটি আইডিয়া বের করে ফেলার কাজ, সেই জায়গাতে সিমুলেশন ইউজ করাটা ফার্স্ট ওয়ার্ল্ডে মোর অর লেস কমপ্লিটলি অ্যাডপ্টেড। ফোর্থ যেটা, সেটা হচ্ছে বিগ ডাটা অ্যানালিসিস। আমরা যখনই বলছি ইন্টারনেট অফ থিংস, আমরা যখনই বলছি প্রচুর পরিমাণে ডিভাইসেস, আমরা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ এখন ইউজ করছি, প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা থিং কিন্তু ডেটা জেনারেট করে, এবং এটা হয়তো প্রতি মোমেন্টে অথবা প্রতি মিনিটে অথবা প্রতি আওয়ারে, হোয়াট এভার দ্য টাইম গ্র্যানুলারিটি বি, এটা কিন্তু ডাটা জেনারেট করতেই থাকে। এত হিউজ পরিমাণে ডিভাইস অথবা হিউজ পরিমাণে ডাটা সোর্স থেকে যে ডাটাগুলো আসে, সেগুলো আমাদেরকে যে ডাটাটা দেয়, সেটা হচ্ছে বিগ ডাটা। ইটস নট নেসেসারিলি দ্যাট পৃথিবীর সব জায়গা থেকে আমরা বিগ ডাটা পাবো, কিছু কিছু জায়গা থাকতে পারে যেখান থেকে আমরা বিগ ডাটা পাই না। সেটার আবার ঠিক অপোজিট এন্ডে, অপোজিট ওয়ার্ল্ডের আরেকটা এক্সট্রিম কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শ্যালো ডাটা, যেটা নিয়ে আসলে আমরা খুব বেশি কথাবার্তা শুনি না। কিন্তু বিগ ডাটাটা যেহেতু অনেক বেশি অ্যাভেলেবল, সেই জন্য এই বিগ ডাটা নিয়ে অনেক ধরনের কাজ হয়, সেটা নিয়ে অনেক ধরনের অ্যানালিটিক্স হয়, ফিউচার প্রেডিকশন হয়, যেটা পলিসি মেকারসদের ডিসিশন মেকিংয়ে বহুভাবে হেল্প করে। তারা অনেক আগের থেকে আসলে বুঝতে পারেন যে ফিউচারটা আসলে কোন দিকে যাচ্ছে। তাদের পলিসি লেভেলের এক একটা ডিসিশন ফিউচারের এই ট্রেন্ডটাকে কিভাবে মোল্ড করতে পারে অথবা কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে। ফিফথ যে পিলারটা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর বেসিক যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে ব্যাক টু 10 or 15 ইয়ার্স আমরা সবকিছু কিন্তু আমাদের মোটামুটি নিজেদের ডেস্কটপ মেশিনে অথবা আমাদের অফিসের ভিতরে থাকা সার্ভার মেশিনে করতাম। তো সেই জিনিসটা থেকে এখন কিছুটা শিফট হয়েছে, যেহেতু অনেক কাজ আমাদের হাই রিসোর্স ডিমান্ড করে, যেমন ইতিমধ্যে আমি বিগ ডাটার কথা বলেছি, এবং এই হাই রিসোর্স প্রতিটা রুমে বা প্রতিটা অফিসে বা প্রতিটা অর্গানাইজেশনে দেওয়াটা খুব কঠিন। সেই জন্য দেখা যায়
পৃথিবীতে অথবা দেশে অথবা টেরিটরিতে কিছু জায়গা থাকে যেখানে প্রচন্ড হাই রিসোর্স নিয়ে একটা কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, যেটা ওই টেরিটরির অন্য সবাই শেয়ার করেন। তো যখনই এই জিনিসটা শেয়ার্ড হয়ে যাচ্ছে একটা জায়গা থেকে, তখন আসলে আমাদের জন্য দ্যাট মিনস ইউজার লেভেল থেকে জানাটা খুব মুখ্য না যে কোন জায়গা থেকে আমি সার্ভিসটা পাচ্ছি। ইটস এ কাইন্ড অফ ক্লাউড টু মি। একটা ক্লাউডের ভিতরে যে কোনো জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, সেটা সিঙ্গাপুরে হতে পারে, সেটা ইউকেতে হতে পারে, সেটা ইউএসএ তে হতে পারে, বাট আই নিড দ্য সার্ভিস, আই নিড দ্য হাই রিসোর্স অ্যাভেলেবিলিটি। সো এই জায়গাটাতে আসলে ক্লাউড কম্পিউটিং রোল প্লে করছে এবং এখন বিভিন্ন জায়গাতে এই জিনিসটা অ্যাডপ্টেড। বাংলাদেশেও বহু মিনিস্ট্রি বা অর্গানাইজেশনে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এখন আমরা নিচ্ছি। নেক্সট যেটা সেটা হচ্ছে অগমেন্টেড অথবা ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে আমরা অনেক কিছু আসলে 2D তে দেখি, রিয়েল লাইফে গিয়ে আমরা যখন এক্সপেরিয়েন্স করি দেন ইটস এ কাইন্ড অফ 3D, তখন আমাদের ইন্টারাকশনটা অনেক বেশি ন্যাচারালিস্টিক হয়। তো এই 3D তে গিয়ে আসলে আমরা ন্যাচারাল দেখানোর চেষ্টা করি, অনেক ক্ষেত্রে এটাকে অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম। খুব সিম্পলি একটা উদাহরণ হচ্ছে অটোনোমাস কার বা অটোনোমাস ভেহিকল, যেটা বাইরের ওয়ার্ল্ডে স্টিল খুব বেশি এখন অ্যাডপ্টেড না হলেও তারা ফিল্ড টেস্ট করা শুরু করেছেন। তো এই অটোনোমাস সিস্টেম বা অটোনোমাস ভেহিকল এটা ওয়ান অফ দ্য পিলার্স অফ ইন্ডাস্ট্রি 4। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 3D প্রিন্টিং। এই 3D প্রিন্টিংটা হচ্ছে মোর অর লেস নতুন নতুন ইনস্ট্রুমেন্ট অথবা এমনকি হিউম্যান বডির নতুন নতুন অর্গান, এই জিনিসগুলোকে যদি আমরা আর্টিফিশিয়ালি ডেভেলপ করতে চাই, সেটার 3D মডেলিং দরকার, 3D প্রিন্টিং দরকার এবং 3D ডেভেলপমেন্ট দরকার। তো এখানে আমি আসলে যতগুলো জিনিস বললাম এক্সেপ্ট সাইবার সিকিউরিটি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসলে ইনফরমেশন ইনভলভড, যেগুলো আসলে মোস্টলি সাইবার ডোমেনের ইনফরমেশন। যখনই আমরা আমাদের ইনফরমেশনকে সাইবার ডোমেনে নিয়ে যাচ্ছি, তখন চলে আসছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, যেটা আসলে এগেইন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার্স অফ ইন্ডাস্ট্রি 4, সেটা আমরা এখানে 8 তে দেখিয়েছিলাম। তো এগুলো ছিল কাইন্ড অফ বেসিক পিলার্স। এই বেসিক পিলার্স ছিল আসলে অনেকগুলা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস ইন্ডাস্ট্রি 4 এ আছে। খুব কুইকলি যদি আমি বলি, যেমন ব্লকচেন, আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে শুনেছেন যে কোনো কিছু সার্ভিস লাইনকে যদি আমি অটোমেট করতে চাই এবং সিকিউর করতে চাই, বা আইডেন্টিফিকেশন, হিউম্যান আইডেন্টিফিকেশনকে যদি আমি সিকিউর বা অথেন্টিকেট করতে চাই, ব্লকচেন টেকনোলজি অনেক ক্ষেত্রে আনঅ্যাভয়েডেবল। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, যেটা নিয়ে হয়তো বাংলাদেশে খুব বেশি কাজ না হলেও এটা ফার্স্ট ওয়ার্ল্ডে আসলে অনেক বেশি কাজ হয়, কারণ ইনফ্যাক্ট কোয়ান্টাম কম্পিউটিং এক্সট্রিম কম্পিউটেশন পাওয়ার অফার করার চেষ্টা করছে। আমি যদি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই কোয়ান্টাম কম্পিউটিং এ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স হচ্ছে আইবিএম। তো আইবিএম এর একটা কনফারেন্সে আমি যখন অ্যাটেন্ড করেছিলাম, তখন এমআইটির একজন কিনোট স্পিকার আসলে বলছিলেন যে ওয়ার্ল্ডে যে পরিমাণ পাওয়ার কনজিউম হয় তার অ্যারাউন্ড 3% যায় শুধু ইউএসএ তে, তাদের এয়ার ট্রান্সপোর্টের ক্ষেত্রে, তাদের উড়োজাহাজই ওয়ার্ল্ডের প্রায় অ্যারাউন্ড 3% পাওয়ার নাই। ঠিক এরকম পাওয়ার কনজিউম করে আরেকটা পার্ট হচ্ছে ফার্টিলাইজেশন। ওয়ার্ল্ডে যে ফার্টিলাইজার প্রোডাকশন করা হয়, সেই জায়গাতে প্রায় ওয়ার্ল্ডের 3% পাওয়ার চলে যায়, যথেষ্ট সিগনিফিকেন্ট। কিন্তু সেই জায়গাতে অপটিমাইজ করার জন্য কিছু সিমুলেশন প্রয়োজন, যেমন ইউরিয়া প্রোডাকশন। সেই সিমুলেশনটা আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে, যে কম্পিউটার এখন আমরা দেখছি, বা ইনফ্যাক্ট এটা যদি খুব হাই রিসোর্স কম্পিউটার হয়, সেখানে অনেক বেশি টাইম কনজিউমিং এবং নিয়ার টু ইম্পসিবল। বাট কোয়ান্টাম কম্পিউটিং, যেখানে বিটের বদলে কিউবিটের কথা চিন্তা করা হয়, সেটার জাস্ট 109টা কিউবিট দিয়ে ইট উইল বি এ ম্যাটার অফ আওয়ার্স। সো নিয়ার টু ইম্পসিবল একটা থিংকে এত বেশি কম্পিউটিং রিসোর্স প্রোভাইড করা হয়তো কোয়ান্টাম কম্পিউটিং এ সম্ভব, যেটা নিয়ার টু ইম্পসিবল পার্সপেক্টিভ গুলাকে খুব সিম্পলি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবে। থার্ড যেটা সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেটা বিটকয়েন বা এই ধরনের অনলাইনে যে কারেন্সিগুলো এখন অনেক জায়গাতে আসছে, বাংলাদেশে এটা খুব বেশি অ্যাভেলেবল না, বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অনেক জায়গাতে এখন ইউটিলাইজ করা হচ্ছে। বাট ক্রিপ্টোকারেন্সি নিয়ে পৃথিবীতে বহু দেশে আসলে কাইন্ড অফ ডিলেমা আছে। কিছু দেশে এটাকে লিগাল বলে, কিছু দেশে এটাকে লিগাল বলে না। সো এটা এখনো পারমিসিভ না হলেও এটাকেও চিন্তা করা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। হয়তো ইন ফিউচারে ইন্ডাস্ট্রি 4 একটা বড় পার্ট ক্রিপ্টোকারেন্সিতে চলে আসবে। তারপরে যেটা সেটা হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস। তো এই হিউম্যান মেশিন ইন্টারফেসের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের মেশিনগুলোকে যে আমরা অটোমেট করছি, সেগুলোকে চালানোর জন্য যদি আমাদের খুব বেশি দক্ষতা প্রয়োজন হয়ে যায়, সেগুলো যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, অথবা আমরা যদি মেশিন ফ্রেন্ডলি না হই, তাহলে দেখা যাবে একদিকে মেশিন তৈরি হবে, একদিকে ইউজার থেকে যাবে, তাদের ভিতরে কোনো ব্রিজিং হবে না। সো এই ইন্টারফেসিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যতই আপডেটেড মেশিন তৈরি করি না কেন, মানুষ বা আলটিমেট ইউজার যদি তা ইউজ করতে না পারে, সেই তৈরি করার কোনো সার্থকতা কিন্তু আমরা কখনোই পাবো না। এই জন্য ইন্টারফেসিংটা খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট যেটা সেটা হচ্ছে ইনোভেটিভ ম্যাটেরিয়ালস। ইনোভেটিভ ম্যাটেরিয়ালস এটা আসলে মেটারোলজি অথবা এই জাতীয় ডোমেনে যারা কাজ করেন তারা অনেক নতুন নতুন ম্যাটেরিয়াল ইনভেন্ট করছেন যেগুলো আসলে ফিউচারকে ড্রাইভ করে। আমি খুব ছোট্ট করে যেটা যদি একটা এক্সাম্পল দিই, আমার লাইফে প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাওয়ার সুযোগ হয়েছিল হাওয়াইয়ে। তো আমার ইউনিভার্সিটি পাশের যে এয়ারপোর্ট ছিল সেটা ছিল শিকাগো। শিকাগো থেকে হাওয়াইয়ের যে ফ্লাইটটা সেটা ছিল অ্যারাউন্ড 10 to 11 আওয়ার্স ইফ আই ক্যান রিকল কারেক্টলি। তো লম্বা সময় আমাদের ফ্লাইটে প্রচুর আসলে অ্যানিমেশন, মুভিজ, ডকুমেন্টারি দেখানো হচ্ছিল। তো ইটস ব্যাক টু 2011, এখন থেকে প্রায় 9 বছর আগে কথা। তখন একটা ডকুমেন্টারি, যেটা আমি এখনো মনে করতে পারি, একটা ডকুমেন্টারিতে দেখাচ্ছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ইউএসএ তে তারা আসলে চিন্তা করছে যে ফিউচারের ওয়ারগুলা কিরকম হবে, ভবিষ্যতে যুদ্ধগুলা কিরকম হবে, এবং তারা ভবিষ্যতে যুদ্ধগুলাকে পৃথিবীতে হবে এটা তারা চিন্তা করছেন না। তারা চিন্তা করছেন যে ফিউচারের যুদ্ধগুলো হবে স্পেসে, এবং সেই স্পেসে যখন ডিফারেন্ট নেশনস নিজেদের ভিতরে ওয়ার করবে তখন তাদের জন্য কিছু আর্ম লাগবে, এবং সেই আর্মসগুলো হবে মোস্টলি লেজার, এবং সেটা থেকে প্রোটেক্ট করার জন্য কিছু শিল্ড লাগবে, এবং সেই শিল্ডিং এর জন্য তারা কিছু ম্যাটেরিয়াল ইনভেন্ট করার চিন্তা করছেন। এবং এই চিন্তাটা কিন্তু ব্যাক টু 9 ইয়ার্স ইন ইউএস। সো এই ধরনের ইনোভেটিভ ম্যাটেরিয়ালস, যেটা একটা ওয়ার পার্সপেক্টিভ থেকে আমি বললাম, বাট ইন ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ দেয়ার আর সেভারাল আদার অ্যাপ্লিকেশনস। এই ধরনের নতুন নতুন ম্যাটেরিয়াল আমাদের ডে টু ডে লাইফে এখন দরকার হচ্ছে, এবং সেটার ইনভেনশনও ইন্ডাস্ট্রি 4 এর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে রোবোটিক্স। এটা সম্বন্ধে আমার মনে হয় মোরলেস আমরা অনেকেই খুব ভালো মতোই জানি যে বিভিন্ন ধরনের কাজগুলোকে যখন আমরা ফিল্ড লেভেলে অটোমেট করতে চাই তখন রোবোটিক্সের ভূমিকাটা আসলে অনস্বীকার্য। বিভিন্ন জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটাকে প্রপারলি প্লেস করা, সেটাকে প্যাকেজিং করা, এই জাতীয় কাজগুলোর জন্য রোবোটিক্স অনেক ক্ষেত্রে এখন আমরা ইউজ করছি এবং করতে শুরু করছি। এরপরে আছে বায়োটেকনোলজি। এটা আমরা অনেক ক্ষেত্রে এখন দেখি, বিশেষ করে লাস্ট কোভিডের যে পেনিট্রেশনটা হলো তারপরে বায়োটেকনোলজি এই রিসার্চ এরিয়াটা আরো বেশি বুম করেছে, কারণ এই জায়গার যে ইনভেনশনগুলো সেটা মানুষকে শুধুমাত্র লাইফে লাক্সারিয়াস ভিউ দিতে সাহায্য করে না, মানুষের লাইফ সেভিং এর পার্সপেক্টিভ থেকে খুবই হেল্প করে। সুতরাং বায়োলজিক্যাল যে ইনফরমেশন সেইগুলোর সাথে যখন আমরা টেকনোলজিকে ইনবিল্ড করে বায়োটেকনোলজির বিভিন্ন পার্সপেক্টিভগুলোকে ইনভেন্ট করার চেষ্টা করি, সেটাও ইন্ডাস্ট্রি 4 এর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে বিবেচিত হয়। আর লাস্ট যেটা আমরা অনেক ক্ষেত্রে রিয়েল লাইফে এখন নিজেরাই বুঝতে পারি, সেটা হচ্ছে লোকেশন ডিটেকশন টেকনোলজিস। আমাদের লোকেশনগুলো কিভাবে বোঝা যায়, অনেক ক্ষেত্রে আমরা যখন লোকেশনগুলো এখন ট্র্যাক করি মোস্টলি আউটডোর, আমরা রাস্তায় থাকলে কোথায় আছি নিজেরা বোঝার চেষ্টা করি, বাট আমরা একটা বিল্ডিং এর ভিতরে যদি থাকি বা একটা ঘরের ভিতরে যদি থাকি, আমার ইনডোর লোকালাইজেশন এটা এখনো খুব বেশি ম্যাচিউর না, এটা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে, বাট সেটাও খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোট্ট করে যদি একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে গার্মেন্টস আছে অনেকগুলো, আল্লাহ মাফ করুক, বিভিন্ন সময় আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যালামিটিস দেখেছি, এখানে ফায়ার হয়েছে, হ্যাজার্ড হয়েছে, কিন্তু এই হ্যাজার্ডের পরে যখন তাদেরকে আমরা উদ্ধার করতে যাই আমরা কিন্তু আসলে বুঝতে পারি না যে ভিতরে কোন জায়গাতে সার্ভাইভ করছেন এরকম মানুষজন আছেন। সেই ইনডোর লোকালাইজেশন ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন কেস অফ ডিজাস্টার্স এন্ড অলসো ইন আদার অ্যাপ্লিকেশনস। তো এটাও আসলে ইন্ডাস্ট্রি 4 এর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তো এটা ছিল বেসিক্যালি ইন্ডাস্ট্রি 4 এর একটা ওভারভিউ। এই ইন্ডাস্ট্রি 4টাকে আসলে আমরা কিভাবে দেখছি, আমরা বলতে আমি দুটো এক্সট্রিম বোঝাচ্ছি, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। তো আমি যদি খুব সিম্পলি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি বাম দিকে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি সেটা হচ্ছে যে কাস্টমাররা কি মনে করছেন যে কারেন্ট যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনস গুলো আছে সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি 4 বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোন কম্পোনেন্ট গুলা সব থেকে বেশি ইম্প্যাক্ট করছে, কোনগুলা অলরেডি ট্রান্সফরমেশন করে ফেলেছে, কোনগুলা অ্যাক্টিভলি ট্রান্সফর্ম করছে বা কোনগুলা খুব নিয়ার ফিউচারে ট্রান্সফর্ম করবে। এই জিনিসগুলো কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা দেখি তখন আমরা দেখি যে কাস্টমাররা মনে করেন সাইবার সিকিউরিটি ইজ দ্য মোস্ট ট্রান্সফর্ম অর আন্ডার ট্রান্সফরমেশন পার্ট, যেটা আসলে মানুষ মোস্টলি অ্যাডপ্ট করছে বা করবে। এরপরে আছে এআই, তারপরে আছে আইওটি। আর যখনই আমরা ঠিক অপোজিট এন্ডে যাই, এটা সার্ভিস প্রোভাইডার এন্ডে, যারা আসলে সার্ভিসগুলো কাস্টমারকে দেন, তারা যখন যে কোনো রিক্রুটমেন্টে যান বা হায়ারিং প্রসেসে যান, তারা আসলে কোন ধরনের এক্সপার্টিস গুলা নতুন যাদেরকে হায়ার করবেন তাদের থেকে এক্সপেক্ট করেন, সেই পার্সপেক্টিভে দেখা যায় তাদের প্রথম এক্সপেকটেশন থাকে বিগ ডাটায়, এরপরে এআই এবং তারপরে আইওটি। তো এখানে এআই আর আইওটি এই দুটা মোরলেস কমন, কিন্তু সার্ভিস প্রোভাইডার পার্সপেক্টিভ থেকে প্রবাবলি দ্য টপ মোস্ট হচ্ছে বিগ ডাটা। আর ডেফিনেটলি সব জায়গাতেই আসলে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আমাদের অনেকগুলো পিলার আছে, তার ভিতরে এই পিলারগুলোকে বা এই অ্যাসপেক্টগুলোকে আমরা মোস্টলি ফোকাস করব রেস্ট অফ দ্য প্রেজেন্টেশনে। তো
তো এই জিনিসগুলো ছিল মোস্টলি ইন্ডাস্ট্রি 4, বাট আমরা আসলে আপনাদের সাথে যখন কথা বলছি আপনারা তো মেইনলি কাজ করেন পাওয়ার এনার্জি বা মিনারেল রিসোর্সেস নিয়ে। তো আপনাদের সাথে যদি একটু ব্লেন্ড করার আমরা চিন্তা করি যে কিভাবে ইন্ডাস্ট্রি 4 এর কনসেপ্টগুলো আপনাদের সাথে ব্লেন্ডেড হতে পারে, সেই ক্ষেত্রে প্রথমেই আপনারা আসলে কি কাজ করেন সেই জিনিসটার আমাদের নলেজ গ্যাদারিং প্রয়োজন ছিল। তো আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আপনারা এনার্জি সেক্টর নিয়ে কাজ করেন, যেখানে ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, কোল বা ইলেকট্রিসিটি এই পার্টগুলো রয়েছে, যার ভিতরে একটা ফুল পাইপলাইন যদি আমরা চিন্তা করি ইররেসপেক্টিভ অফ দ্য সেক্টর, প্রথমে আমরা যে কোনো এই সেক্টরের জন্য এক্সপ্লোরেশন বা প্রোডাকশন বা ইম্পোর্টের কাজটা করি, দ্যাট মিনস এটাকে সোর্সিং করি, দেন এটাকে ট্রান্সমিট করি, তারপর এটাকে ডিস্ট্রিবিউট এবং মার্কেটিং করি। এই জিনিসটা আপনাদের বেসিক্যালি খুব হাই লেভেল থেকে কাজ আমাদের কাছে যেটা মনে হয়েছে। তো এই জায়গাগুলোতে এই যে এনার্জি সেক্টরগুলো বলছি সেটাকে আরো একটু লো লেভেল ডিটেইলিং করা যায়। যেমন পাওয়ারের ক্ষেত্রে শুধু থাকছে ইলেকট্রিসিটি, এক্সকিউজ মি স্যার, মিনারেলসের ক্ষেত্রে থাকছে এনার্জি রিসোর্স, যেটা মোস্টলি ন্যাচারাল গ্যাস, কোল বা পেট্রোলিয়াম, হয়তো এই তিনটাই আপনাদের মিনিস্ট্রির মেইন ফোকাস। একই সাথে কিছু নন এনার্জি রিসোর্সেস আছে যেমন লাইমস্টোন বা স্যান্ড অর সামথিং লাইক দ্যাট। তো এই যে আমরা মিনারেল রিসোর্সের গুলোর কথা বলছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা এই জিনিসগুলো উত্তোলনও করেন। তো আমরা খুব ছোট্ট করে যদি একটা ফিগার দেখাই, এখানে কিছু মিনারেল রিসোর্স বাংলাদেশে যেখানে উত্তোলন করা হয় তার পজিশনিং গুলো দেখানো আছে ন্যাচারাল গ্যাস বা মিনারেল অয়েলের জন্য। তো খুব হাই লেভেল থেকে আসলে আমরা আপনাদের কার্যপরিধির জিনিসটা বোঝার জন্য এরকম একটা স্লাইড দেখানোর চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আপনারা যে খুব চমৎকার ভাবে এই জিনিসগুলোকে উত্তোলন করে সার্ভ করে যাচ্ছেন, এই জায়গাটাতে আসলে ফিউচার কিরকম হতে পারে, খুব সিম্পলি যদি আমরা ন্যাচারাল গ্যাসের পার্সপেক্টিভটা চিন্তা করি, ইটস এ কাইন্ড অফ প্রজেকশন। আমরা এখন মোটামুটি ভাবে আছি এই মাঝামাঝি জায়গাতে, এবং আমরা যদি ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে সাপ্লাই এবং ডিমান্ড চিন্তা করি, দেখা যাচ্ছে যে সাপ্লাইটা এখন প্রবাবলি ইন দ্য হাইস্ট পিক বা হাইস্ট পিকের কাছাকাছি, এটা ধীরে ধীরে ডিক্লাইন করার কথা। এটা একটা ফিউচার প্রজেকশন, যেটার রিসোর্সের যে রেফারেন্সটা সেটা আমরা নিচে দিয়ে রেখেছি। আমাদের ন্যাচারাল গ্যাসের সাপ্লাইটা এভাবে কমার কথা থাকলেও ডিমান্ড কি কমার কথা? আসলে তা না। যেমন এই ব্লু লাইনগুলোতে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড কিন্তু ইটস কাইন্ড অফ ইনক্রিজিং। সো এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো এই গ্যাপটাকে মিট আপ করার জন্য সাধারণত যেটা করা হয়, নতুন নতুন রিসার্ভার সার্চ করা হয়, যদি আমরা লোকালি এটাকে কালেক্ট করতে পারি সেই আশাতে। তো এই ন্যাচারাল গ্যাস অথবা অয়েল রিজার্ভার যখন আমরা সার্চ করতে চাই, যে টেকনিকটা বেসিক্যালি ইউজ করা হয় সেটা হচ্ছে গ্রাউন্ড হোক অথবা ওয়াটার হোক, একটা সোর্স থেকে সিসমিক ওয়েভ জেনারেট করা হয় এবং একটা সেন্সর দিয়ে, যেটা গ্রাউন্ডের ক্ষেত্রে জিওফোন এবং ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোফোন, তাদের থ্রুতে এই আন্ডারগ্রাউন্ডে রিফ্লেক্টেড যে সিসমিক ওয়েভ সেটাকে সেন্স করা হয়, সেগুলোকে রেকর্ড করা হয়, সেগুলোকে পরে অ্যানালাইজ করা হয়। এবং এই যে সেন্সড সিসমিক ওয়েভ যেটা আলটিমেটলি রিফ্লেক্টেড হলো, তার ভিতরে ডেভিয়েশন থেকে আমরা বুঝতে পারি যে আন্ডারগ্রাউন্ডে কোথাও গ্যাস বা অয়েল আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু বেশ টাইম কনজিউমিং, এফোর্ট ডিমান্ডিং, কস্ট ডিমান্ডিং। তো রিয়েল ওয়ার্ল্ডে এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা নতুন থট হচ্ছে যে এই সার্চিং এর কি অন্য কোনো মেথড আনা যায়, যে মেথডটা এতটা কস্ট, টাইম বা এফোর্ট নেবে না। আমরা আমাদের প্রেজেন্টেশনের শেষের দিকে একটা দুটা স্লাইডে এই ধরনের একটা অল্টারনেটিভ থট আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেইনলি আমরা যখন এই রিসোর্সগুলোকে কালেক্ট করলাম, কালেক্ট করার পর এটা তো কাস্টমার পর্যন্ত পৌঁছাইতে হবে, অ্যান্ড ইট উইল বি এ ফুল পাইপলাইন। তো যদি আমরা ফুল পাইপলাইনটা ন্যাচারাল গ্যাস, অয়েল বা ইলেকট্রিসিটির জন্য চিন্তা করি, তাহলে বাম দিকে আমরা মোটামুটি দেখেছি একটা হাই লেভেল ওভারভিউ ফর ন্যাচারাল গ্যাস অ্যান্ড অয়েল, যেখানে প্রথমে এটা প্রোডাকশন করা হয়, যদি বাইরে এটা প্রডিউসড হয় তাহলে এটা ট্রান্সপোর্ট করে আমাদের এখানে আসবে, এখানে রিফাইনিং হবে, স্টোরেজ হবে, তারপর ট্রান্সপোর্টেশনের পর বটলিং এবং এগেইন সেকেন্ডারি স্টোরেজ হবে সেকেন্ডারি লেভেলে, তারপর এটা ডিস্ট্রিবিউট হয়ে এন্ড ইউজারের কাছে যাবে। এটা হচ্ছে মোটামুটি ভাবে ন্যাচারাল গ্যাস বা অয়েলের ফুল পাইপলাইন অফ ডেলিভারি। যদি এটা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা বলি, তাহলে পাওয়ার প্ল্যান্ট থেকে এটা তৈরি হওয়ার পরে বা প্রডিউস হওয়ার পরে স্টেপ আপ ট্রান্সফরমারের থ্রুতে এটা ট্রান্সমিশন সাবস্টেশনে যাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের থ্রুতে এগেইন স্মল ট্রান্সফরমারের মাধ্যমে এন্ড ইউজারের কাছে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিসিটির মোটামুটি ভাবে ডিস্ট্রিবিউশন, জেনারেশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশনের পাইপলাইনটা। তো এই জায়গাগুলোতে আসলে ইন্ডাস্ট্রি 4 এমনকি ইন্ডাস্ট্রি 3 যেটা হয়তো স্টিল অনেক ক্ষেত্রে আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি, তাদের বেশ ভালো ধরনের স্কোপ অফ ওয়ার্ক রয়ে গেছে। যদি আমি পিন পয়েন্ট করে বলি, বামে যখন যেখানে ন্যাচারাল গ্যাস বা অয়েল আছে সেখানে অটোমেশনের একটা অনেক বড় ব্যাপার থেকে যায়, যে কোনো কিছু আমি বাইরে থেকে ইম্পোর্ট করলাম, সেটা এখন কোথায় ডেলিভারি হলো, সেটা এন্ড ইউজারের কাছে পৌঁছালো কিনা, কোন ডেটে এই কাজগুলো হলো, সেগুলো কিন্তু ফুললি অটোমেশন সম্ভব।
এবং তাদের মুভমেন্ট ট্র্যাকিং এগুলো কিন্তু আইওটি দিয়ে সেন্স করা সম্ভব। এবং যখনই আমরা এগুলা করব ওভার দ্য পিরিয়ড অফ টাইম হিউজ অ্যামাউন্ট অফ ডাটা জেনারেট হবে। সুতরাং বিগ ডাটা অ্যানালিটিক্স দেখে আমাদের বোঝা সম্ভব যে ফিউচারে আসলে এই কাজগুলো কিভাবে করলে মোর এফিশিয়েন্ট ওয়েতে আমরা এন্ড ইউজারকে সার্ভ করতে পারি, পুরো প্রসেসটা মোর কস্ট ইফেক্টিভ হতে পারে। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা কিন্তু এই ইলেকট্রিসিটিতে আমরা সাধারণত যেটা করি, আমরা প্রডিউস করি, কাস্টমারের কাছে দিই। অনেক ক্ষেত্রে কাস্টমারের যে ডিমান্ড তার ভিত্তিতে প্রোডাকশনটা, এই জিনিসটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এক্ষেত্রে এগেন আমি আমার একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি। ব্যাক টু 2011 ইন দ্য সেম টাইম, যেটা আমি একটু আগে বলছিলাম, একই সময় আমি আরেকটা কনফারেন্সে গিয়েছিলাম যেটা IPSN সেন্সর নেটওয়ার্ক, যেটা আইওটির আসলে আগের ভার্সন। সেন্সর নেটওয়ার্কের ওয়ান অফ দ্য টপ কনফারেন্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেখানে আমি যখন একটা কিনোট শুনেছিলাম, প্রফেসর ডেভিড কুলার, যিনি CMU এর একজন প্রফেসর আমি যদি ভুল করে না থাকি, এবং এই আইওটি অথবা সেন্সর নেটওয়ার্কের প্রবাবলি ওয়ান অফ দ্য ফাদার রিসার্চার্স। তার একটা কিনোট স্পিচে এখন থেকে 9 বছর আগে, তখন আমরা শুনছিলাম যে তারা ফার্স্ট ওয়ার্ল্ডে বা নর্থ আমেরিকা বা USA তে ভেরি স্পেসিফিকলি তারা তখন রিসার্চ করছেন যে কিভাবে ইউজারের যে ইলেকট্রিসিটির ডিমান্ড সেটাকে সেন্সর বা আইওটি টাইপ কোনো ডিভাইস দিয়ে সেন্স করে প্রোডাকশনটাকে ম্যানুভার করা যায়, যার ফলে এমন কখনো হবে না যে ইউজারের ডিমান্ডের থেকে খুব বেশি আমি প্রডিউস করছি অথবা ইউজারের ডিমান্ডের থেকে অনেক কম আমি প্রডিউস করছি। তো সেই জিনিসগুলোকে কিন্তু আসলে অটোমেট করার সুবিধা আছে আইওটি থ্রুতে। এবং একই সাথে সাথে ওভার দ্য পিরিয়ড অফ টাইম যখন ইলেকট্রিসিটি কনজাম্পশন এবং প্রোডাকশনের ডেটা আমাদের কাছে চলে আসবে, আমরা কিন্তু তখন ফিউচারের ডিমান্ড ফোরকাস্ট করতে পারবো। শুধু নেক্সট আওয়ার বা নেক্সট ডে না, নেক্সট ইয়ারে আমার কি পরিমাণ ডিমান্ড আসতে পারে, এবং দ্যাট উইল বি মোর রিয়েলিস্টিক। তো এটা আমরা মোটামুটি দেখলাম যে ন্যাচারাল গ্যাস, অয়েল বা ইলেকট্রিসিটি প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সাধারণত কিভাবে হয়। এবং এই ধরনের কেসগুলোতে এই ফুল পাইপলাইনে যদি আরেকটু স্পেসিফিক্যালি আমরা বলার চেষ্টা করি ইন্ডাস্ট্রি 4 কিভাবে কাজ করতে পারে, এখানে একটা ছোট্ট স্ন্যাপশট আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ডেফিনেটলি আইওটির একটা বড় রোল থাকে, যেটা আমরা কিছুটা বলার চেষ্টা করেছি। একই সাথে আইওটি থেকে জেনারেটেড ডাটাগুলা বিগ ডাটা আমাদেরকে দিবে, যেখানে আমরা রিয়েল টাইম অ্যানালিসিস করতে পারি। রিয়েল টাইমে আমি বুঝতে পারবো কোন জায়গা থেকে কতটুকু প্রডিউস হচ্ছে, কোন জায়গায় এটা ট্রান্সপোর্টেশনের ভিতরে আছে, কোন জায়গাতে এটা কনজিউম হচ্ছে, এবং তাদের থ্রুতে আমরা কিন্তু মনিটরিং করতে পারবো। নেক্সট যেটা সেটা হচ্ছে যে এই রিয়েল টাইম ডাটা অ্যানালিসিসের সাথে সাথে বিগ ডাটাতে আমরা বিভিন্ন ধরনের অফলাইন অ্যানালিসিসও চালাতে পারবো। অফলাইন অ্যানালিসিস বলতে আমি বোঝাচ্ছি যে লাস্ট 1 বছরের ডাটা নিয়ে হয়তো এখন বসে আমি অ্যানালিসিস চালালাম। সেক্ষেত্রে এআই বা মেশিন লার্নিং আমাদের অনেকভাবে হেল্প করে। যদি হাই লেভেল থেকে আমি দুটো পার্সপেক্টিভ বলি, একটা হচ্ছে কস্ট বা প্রোডাক্টিভিটি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর ইউজটাকে আমরা মোর এফিশিয়েন্ট করতে পারবো, তাদের ইউটিলাইজেশন বাড়াইতে পারবো, আমাদের ট্রান্সপোর্টেশনটাকে আমরা এফিশিয়েন্ট করতে পারবো, এবং অপারেশনাল ডাউন টাইম যেটা থাকবে সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। এতে ফল্ট টলারেন্সকে আমরা বাড়ানোর জন্য মোর এমফাসিস দিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড শুধু কস্ট আর প্রোডাক্টিভিটি তো ইম্পর্টেন্ট না, একই সাথে ইম্পর্টেন্ট আমাদের যে মানুষগুলো এখানে কাজ করে তাদের সেফটি এনশিওর করা। সো এখানে অ্যাক্সিডেন্ট হলে আগে থেকে সেটাকে প্রেডিক্ট করে অ্যাভয়েড করা বা আর্লি ডিটেকশন দেওয়া, এই কাজগুলোও কিন্তু এআই থ্রুতে করা সম্ভব যখন আমার কাছে ডাটা অ্যাভেলেবল হয়, এবং এই ডাটা অ্যাভেলেবিলিটির জন্য যখন আমরা আইওটি সিস্টেমগুলোকে ডেভেলপ এবং ইমপ্লিমেন্ট করি। সো ইটস এ কাইন্ড অফ এগেইন এ পাইপলাইন ফর ইন্ডাস্ট্রি 4। তো এখানে যে আমরা 3টা পার্সপেক্টিভ বা পিলার দেখাচ্ছি, আইওটি, বিগ ডাটা, এআই, যদি আমি ছোট ছোট করে এদেরকে আরেকটু পিন পয়েন্ট করার চেষ্টা করি আপনাদের ডিফারেন্ট সেক্টরের জন্য। প্রথমে যদি আমি আইওটিকে অয়েল অথবা ন্যাচারাল গ্যাসের মাইনিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, এইরকম মাইনিং ইন্ডাস্ট্রিতে আসলে বহু ধরনের সেন্সর ইউজ করা যায়, যেমন এক্সেলারোমিটার, জাইরোস্কোপ, মোটর এবং পাম্পে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা যায়, প্রেসার সেন্সর বা প্রক্সিমিটি সেন্সর, হিউজ নাম্বার অফ সেন্সরস অথবা থিংস যেটা এখন আমরা বলি, এই জায়গাগুলোতে আসলে ইউজ করা সম্ভব। এই থিংস অথবা সেন্সরস ইউজ করার পরে তার যে ডাটাগুলো তারা ক্যাপচার করলো সেগুলোকে কমিউনিকেট করা দরকার। সরি, এই কমিউনিকেশনের জন্য বিভিন্ন ধরনের সিগন্যাল প্রসেসিং অথবা বিভিন্ন ধরনের কন্ট্রোলার বা বিভিন্ন ধরনের রেডিও বা স্যাটেলাইট টেকনোলজি আমাদের তখন হয়তো ইউজ আপনাকে শোনা যায় না, এটা কি আমার প্রবলেম নাকি সবাইয়ের একই অবস্থা? আমরা শুনতে পাচ্ছি আমরা। ওকে ওকে, সরি, বোধহয় তাহলে একটু হয়তো লোকাল প্রবলেম হতে পারে। আমি তাহলে কন্টিনিউ করি। না না, আমরা শুনতে পাচ্ছি। আমরা স্যার আপনার লোকাল প্রবলেম হতে পারে। আচ্ছা আচ্ছা, প্লিজ। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, তো এই ডাটাগুলোকে যখন আমরা কমিউনিকেট করব, কমিউনিকেট করার পর এইগুলোকে আবার আমাদের প্রসেস করতে হবে। সো আমাদের বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং প্ল্যাটফর্ম লাগবে, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স আমরা এখান থেকে জেনারেট করতে চাই, বিভিন্ন ধরনের রিস্ক মডেলিং আমরা করতে পারি যেটা আমাদের সিকিউরিটিতে হেল্প করবে।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা একদম টপে আছে, যেটা দেখে মনে হচ্ছে স্কোপটা সব থেকে কম, বাট এই পুরা পিরামিডটাকে ইউজেবল করার জন্য এটার ইম্প্যাক্ট প্রবাবলি দ্য মোস্ট, যে আমরা এত কিছু যে করলাম সেই জিনিসগুলো যেন আমার যে এন্ড ইউজার তিনি যেভাবে কনজিউম করবেন সেভাবেই প্রেজেন্ট করা হয়। এমনভাবে ইন্টারফেস করতে হবে যেন আমাদের মার্কেটিং, ম্যানেজমেন্ট বা গভর্নেন্স পার্সোনাল যারা আছেন, যারা এই পুরো জিনিসটার আউটকামগুলোকে খুব সহজবদ্ধভাবে বুঝতে পারেন। এমন যদি হয় আমরা টেকনোলজিটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করলাম যেটাকে বোঝার জন্য আবার ট্রেনিং লাগবে, যেটাকে বোঝার জন্য আবার নতুন করে এডুকেশন লাগবে, দ্যাট উইল নট মেক সেন্স। সেটা আসলে রিয়েল লাইফে খুব বেশি সুবিধা আমাদেরকে দিবে না। আমাদের যেই মানুষগুলা, যে পার্সোনালগুলো এখানে কাজ করছেন, তারা যেভাবে এটা বুঝতে চান সেভাবেই তাদের সামনে এগুলাকে সহজবদ্ধভাবে প্রেজেন্ট করতে হবে। সো এই ইন্টারনেট অফ থিংসটা আসলে পুরো পিরামিডের বটম মোস্ট লেয়ারে লাই করে, যেখানে মোস্টলি সব ধরনের ডাটা সে আমাদের কালেক্ট করে দেয়। ঠিক একইভাবে যদি এই আইওটিকে আমরা পাওয়ার ইন্ডাস্ট্রিতে চিন্তা করি, পাওয়ার ইন্ডাস্ট্রিতে আসলে বিভিন্ন জায়গা থেকে যে পাওয়ার জেনারেটেড হয়, যেমন এটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট হতে পারে, সোলার হতে পারে, বা আমাদের ক্ষেত্রে অনেক পানির থেকে আমরা পাওয়ার জেনারেট করি। জেনারেশন প্ল্যান্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, এমনকি আলটিমেটলি মানুষ যে জায়গাতেই কনজিউম করছে, দ্যাট মিনস মিটারিং, সব জায়গাতে কিন্তু আইওটি ডিভাইস আমরা ইউজ করতে পারি। এবং এখানে যে ডাটাগুলো জেনারেট হবে, যেহেতু এখানে কাস্টমার সংখ্যা অনেক বেশি, ডাটাগুলো অবশ্যই একটা বড় ধরনের ডাটা সেন্টারে হোস্ট হওয়া দরকার, যেখান থেকে আমরা এটা অ্যানালিসিস করতে পারি। এটা হলো মোস্টলি আইওটি কে কিভাবে আমরা ইউজ করতে পারি। নেক্সট যদি আমরা বিগ ডাটায় যাই, বিগ ডাটা প্রথম কথা যেটা আসে সেটা হচ্ছে ডাটাটা বিগ কেন, কোন কোন জায়গা থেকে ডাটাগুলো আসতে পারে। তো অয়েল বা ন্যাচারাল গ্যাসের মাইনিং ইন্ডাস্ট্রিতে কোন কোন জায়গা থেকে ডাটা সোর্স হতে পারে বা ডাটা আসতে পারে, সেটার জন্য কিছু এক্সাম্পল এখানে দেখানো আছে। যেমন যে মেশিনগুলো এখানে কাজ করে, যে ইকুইপমেন্টগুলো আমরা এখানে ইউজ করি, একই সাথে এখানে যদি ট্রান্সপোর্টেশনে কোনো কিছু ইনভলভ থাকে, অথবা এখানে যারা কাজ করছেন তাদের যে ডে টু ডে লাইফের বিহেভিয়ার বা অ্যাক্টিভিটিস, সেই জায়গাগুলো থেকে ডাটা আসতে পারে। অথবা হাই লেভেল থেকে কিছু ডাটা আসতে পারে, যেমন কোন জায়গাতে আমরা কাজ করছি, এগুলার প্রাইসিং কিভাবে চেঞ্জ হচ্ছে, লোকেশন কিভাবে চেঞ্জ হচ্ছে। অথবা একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড স্যাটেলাইট থেকেও কিন্তু আমরা ডাটা নিয়ে দেখতে পারি যে মাইনিং ইন্ডাস্ট্রি কোন জায়গায় কিভাবে অপারেট করছে। এই স্যাটেলাইটের ডাটা নিয়ে আমরা কি করতে পারি সেটার একটা এক্সাম্পল আমরা এই প্রেজেন্টেশনের শেষের দিকে ইনশাআল্লাহ দেখব। তো এই যে ডাটাগুলো আমরা নিলাম, এই ডাটাগুলোকে কালেক্ট করার পর এগুলোকে প্রথমে ট্রান্সফর্ম করা হয় এবং এগুলোকে স্ট্রাকচার করা হয়। কারণ ডাটা আসলে অনেক ধরনের হতে পারে। এই ডাটার ক্যাটাগরাইজেশন একটু পরে, দু একটা স্লাইড পরে আমি ইনশাআল্লাহ বলবো। কিন্তু এই বিভিন্ন ধরনের ক্যাটাগরির ডাটাকে যদি আমরা একটু ইউনিফাই না করি, তাহলে এগুলাকে প্রসেস করার উপযোগী আমরা করতে পারি না। এই জন্য ডাটাগুলোকে ক্লিন করা হয়, ডাটাগুলোকে স্ট্রাকচার করা হয়, তারপর এদের উপরে মাইনিং করে বিভিন্ন ধরনের প্যাটার্ন, ট্রেন্ড বা রিলেশনশিপ বের করতে হয়। এবং সেইটার ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের নতুন নতুন নলেজ বের হয়ে আসে, যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা কিভাবে কাজ করছি, কোন জায়গায় আমরা মাইনিং করছি, কিভাবে মাইনিং করছি, এই কাজগুলোকে আরো এফিশিয়েন্ট করা যায় কিনা। তো এই ন্যাচারাল গ্যাস ছাড়াও যদি পাওয়ার ইন্ডাস্ট্রিতে আমরা বিগ ডাটার ইমপ্লিকেশন চিন্তা করি, সেটা আসলে বহু জায়গাতে ইমপ্লিকেশন সম্ভব। যেমন এনার্জি প্রিজার্ভেশন একটা বড় জায়গা যেখানে এই বিগ ডাটা অ্যানালিসিস সম্ভব। এখানে ফিউচার রিস্ক বা অপরচুনিটিস কি হতে পারে, সাপ্লাই চেইনটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কাস্টমারের এক্সপেরিয়েন্স ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিভাবে ভ্যারি করছে, কোন সময় সে বেশি বিদ্যুৎ কনজিউম করছে, কোন সময় করছে না, বা বছরের কোন সময় তার বিদ্যুৎ কনজিউম করার ট্রেন্ড বেশি, অথবা কোন ধরনের ইভেন্ট হলে, ফর এক্সাম্পল বাংলাদেশের যদি খেলা হয় তখন কি আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন বেড়ে যায়। এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা কোরিলেট করতে পারি বিগ ডাটার থ্রুতে। তো আমরা যে বিগ ডাটাগুলো নিয়ে কথা বলছি, বিগ ডাটার খুব সিম্পলি যদি একটা হাই লেভেল ওভারভিউ আমি দিই, বিগ ডাটার ক্ষেত্রে আসলে 4 V's এর কথা অনেক ক্ষেত্রে বলা হয়, আপনারা হয়তো অনেকে এটা জানেন। এই 4 V's এর ক্ষেত্রে যে 4টা ভি আমরা বলি, ভলিউম, ভ্যারাইটি, ভেলোসিটি এবং ভ্যালু। ভলিউমের ক্ষেত্রে বলা হয় এই ডাটার ভলিউমটা সাধারণত হিউজ হয়, যেটা টেরাবাইট থেকে পেটাবাইট হতে পারে। আমরা সাধারণত যে হার্ড ডিস্কগুলো ইউজ করি মোস্টলি সেগুলো গিগাবাইট রেঞ্জের, কিছু কিছু ক্ষেত্রে টেরাবাইট আছে, তার থেকে অনেক বড় ভ্যালু হচ্ছে পেটাবাইট। সুতরাং ডাটার ভলিউমটা হয় হিউজ। সেকেন্ড, যেটা এখানে হিউজ ভ্যারাইটির ডাটা আসে। কোনো ডাটা কমপ্লিটলি স্ট্রাকচার, যেটা সিম্পলি আমরা ডাটাবেসে রেখে দিতে পারবো, আমরা কলাম বাই কলাম টেবিলের ভিতরে দেখতে পাবো। কিছু হচ্ছে কমপ্লিটলি আনস্ট্রাকচার, যেমন কিছু ছবি যেগুলো কোনো টেবিলের ভিতরে রাখা সম্ভব না, বা ভিডিও বা অডিও। আবার ইন বিটুইন দেম কিছু সেমি স্ট্রাকচার ডাটা হতে পারে। সো ডাটার ভিতরে বিভিন্ন ধরনের ভ্যারাইটি সম্ভব। আবার ডাটার ভিতরে ভেলোসিটিও সম্ভব। কারণ কি, আমরা ইতিমধ্যে দেখেছি যে ডাটাগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম কালেক্টেড হবে, ইভলভ করবে। সো ইটস এ কাইন্ড অফ রিয়েল টাইম ডাটা কালেকশন। যেহেতু রিয়েল টাইমে ডাটাটা চেঞ্জ হচ্ছে, সুতরাং ডাটার ভিতরে একটা ইনহেরেন্ট ভেলোসিটি থাকবে।
আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ইউজার পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে ভ্যালু। এই ভলিউম, ভ্যারাইটি এবং ভেলোসিটি চিন্তা করে আমরা যখনই বিগ ডাটাকে অ্যানালিসিস করি, তখন বিভিন্ন ধরনের ট্রেন্ড বের হয়ে আসে, যেটা আসলে ফিউচার বিজনেসকে বা বিজনেসের গ্রোথকে প্রমোট করে, সুতরাং সে ভ্যালু জেনারেট করে। সো এই 4টা ভি আসলে বিগ ডাটার ক্ষেত্রে খুব আলাদাভাবে আলোচিত হয়, সেটা আমরা একটু হাই লেভেল থেকে দেখলাম। বিগ ডাটার পরে আসলে আমরা এআই কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে একটু দেখব। তার আগে জাস্ট একটু বিট অফ দ্য ট্র্যাক, যেহেতু আমরা কমপ্লিটলি ফোকাস একটা ডিসকাশন করছি, আমি একটু অফ দ্য ট্র্যাক একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা মাইনিং নিয়ে কাজ করেন এবং মাইনিংটা মোস্টলি হচ্ছে ন্যাচারাল গ্যাস বা অয়েল বা মিনারেলস রিলেটেড। হোয়াট অ্যাবাউট গোল্ড? গোল্ড নিয়েও কিন্তু প্রচুর জায়গাতে আসলে মাইনিং এর কাজ হয়, গোল্ড নিয়ে প্রচুর জায়গায় সার্চিং হয়। ইনফ্যাক্ট সান ফ্রান্সিসকোতে একটা ব্রিজেরই নামকরণ করা আছে, গোল্ডেন গেট ব্রিজ। আমি জানি আপনারা অনেকে এটা জানেন, এবং সেই ব্রিজটা হচ্ছে এই গোল্ডকে যখন ওভার হিস্ট্রি অনেকদিন আগে মানুষ সার্চ করতে আসছিল, যে ব্রিজের থ্রুতে আসছিল, সেই ব্রিজটা এখন মানুষ নাম দিয়ে দিয়েছে গোল্ডেন গেট ব্রিজ। সো গোল্ড সার্চিং বা মাইনিং এটা কিন্তু স্টিল পৃথিবীতে আন্ডারগোয়িং, বাট ওভার দ্য হিস্ট্রিটা কিভাবে ইভলভ করলো? প্রথম দিকে দেখেন যে আমরা যখন গোল্ডের ডিসকাভারি গুলো করছিলাম, তখন আমরা যে ডিসকাভারি করছিলাম আর আমাদের যে এক্সপ্লোরেশনের পিছনে স্পেন্ডিং ছিল, সেটা কিন্তু একটা মোটামুটি আমাদের রিজনেবল রিজনে ছিল, যে আমাদের স্পেন্ডিং কম, আমাদের ডিসকাভারি অনেক বেশি ছিল। এর ভিতরে কিছু আপস অ্যান্ড ডাউনস হয়েছে, বাট রিসেন্ট টাইমসে যেটা হয়েছে, আমাদের ডিসকাভারি অনেক কমে গেছে, বাট আমাদের এই এক্সপ্লোরেশনের পিছনে স্পেন্ডিং অনেক বেড়ে যাচ্ছে। এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম যে এই ট্রেন্ডটার ভিতরে হয়তো ন্যাচারাল গ্যাস বা অয়েল অলরেডি পড়া শুরু করেছে বা নিয়ার ফিউচারে পড়বে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই এক্সপ্লোরেশনের পিছনে হয়তো এমন কিছু এফোর্ট দেওয়া লাগবে যেন এই স্পেন্ডিংটা কমে আসতে পারে। এই জায়গাটাতে আসলে যে এফোর্টটা এখন কারেন্টলি দেওয়া হচ্ছে, সেটা এআই অথবা ভার্চুয়াল সিমুলেশন অথবা ভার্চুয়াল রিয়েলিটি। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 40% অফ মাইনিং কোম্পানিজ তারা কিন্তু এআই বা ভিআর এর পেছনে নেক্সট 3 to 5 ইয়ার্স এর ভিতরে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, কারণ তারা টের পেয়েছেন অলরেডি যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যদি আমরা এক্সপ্লোর করতেই থাকি, আমাদের কস্টিংটা অনেক বাড়তে থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা পাওয়ার প্ল্যান্টের বা পাওয়ার ইন্ডাস্ট্রিতেও এআই এর আমরা ইমপ্লিকেশনটা দেখতে চাই, একদম প্রোডাকশন থেকে, যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় পাওয়ার প্ল্যান্টে, সেখানে এআই কে ইমপ্লিমেন্ট করা যায় বিভিন্ন ধরনের প্ল্যানকে কোঅর্ডিনেট করার জন্য এবং ফিউচার ফোরকাস্টের জন্য। একই সাথে যখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করি, তখন ডিস্ট্রিবিউশনটা কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে আমরা কোন দিক দিয়ে কতটুকু পাওয়ার নিব, সেই কোঅর্ডিনেশন এবং সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ফিউচার মেইনটেনেন্সকে প্ল্যান করার জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই মেইনটেনেন্স প্ল্যানিং এর জন্য এআই কে ইউজ করা যায়। একই সাথে সাথে যখন কনজাম্পশন লেভেলে আমরা চলে আসি বা ইউজার এন্ডে আমরা চলে আসি, তখন আমরা কিভাবে এটাকে ইউজ করছি সেটার মিটারিং, সেই ক্ষেত্রে ইউজার এআই ইউজ করা যায়। এবং লাস্টলি ফিউচার ফোরকাস্টিং, দ্যাট মিনস আমরা ইউজার লেভেলে আসলে ফিউচারে কতটুকু ইউজ করব, তার ট্যারিফ কিরকম হলে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়, এই জায়গাতেও আসলে এআই ইউজ করা যায়। তো এতক্ষণ পর্যন্ত আসলে আমরা যেগুলো দেখলাম সেগুলো ছিল ইন্ডাস্ট্রি 4 এর মোস্টলি ইনফরমেশন পার্সপেক্টিভ থেকে, দ্যাট মিনস কিভাবে ইনফরমেশনকে জেনারেট করা যায় আইওটি দিয়ে অথবা বিগ ডাটা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে। যখনই এভাবে আমরা ইনফরমেশন জেনারেট করা শুরু করি, তখন একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন যেটা হয়, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ইনফরমেশনগুলা সাইবার ওয়ার্ল্ডে চলে যায়। যখনই সাইবার ওয়ার্ল্ডে ইনফরমেশন আসা শুরু করলো, তখন আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের যারা থিফ অথবা রবার আছেন, তারাও কিন্তু সুইচ করেন, তারা কিন্তু তখন আর ফিজিক্যাল ওয়ার্ল্ডে খুব একটা ইন্টারেস্টেড থাকেন না, কারণ তারা জানেন অনেক সেন্সিটিভ ইনফরমেশন সাইবার ওয়ার্ল্ডে আছে। সো দে আর কমপ্লিটলি শিফটিং ফ্রম ফিজিক্যাল ওয়ার্ল্ড টু সাইবার ওয়ার্ল্ড। সো যেটা আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্টেন্স আমাদের সামনে চলে এসছে বা ভবিষ্যতে আসছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের অয়েল বা ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রিও আলাদা কিছু না। খুব সিম্পলি একটা স্ট্যাটিস্টিক্স এখানে আমরা দেখিয়েছি, যেটা রেফারেন্স নিচে দেওয়া আছে, যে অ্যারাউন্ড 97% অফ মাইনিং কোম্পানিজ তারা কিন্তু সাইবার সিকিউরিটিতে এখনো ফুল ইকুইপ না। এবং যদি আরেকটু লো লেভেলে আমরা বলি, 55% অপারেটরের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট এক্সপিরিয়েন্সের ঘটনা অলরেডি ঘটে গেছে। এবং এর রেসপেক্টে যেটা হয়েছে, তাদের ভিতরে মোস্টলি অ্যারাউন্ড 53% তারা কিন্তু সাইবার সিকিউরিটিতে তাদের ইনভেস্টমেন্ট নেক্সট 12 মান্থের ভিতরেই বাড়াচ্ছেন। আর এটা কাপল অফ ইয়ার্স ব্যাক একটা স্ট্যাটিস্টিক্স, এখানে দেখেন যে এই সাইবার সিকিউরিটি ব্রিচের জন্য যে মনিটারি ইনভলভমেন্ট, ইটস হিউজ, ইটস নট মিলিয়ন, ইটস নট বিলিয়ন, ইটস ট্রিলিয়ন। এটা প্রায় 6 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা 2018 একটা স্ট্যাটিস্টিক্স।
এবং তারা একই সাথে বলেছেন 2015-তে ব্রিচের জন্য যে মনিটারি ইনভলভমেন্টটা ছিল সেটা ছিল এর হাফ, তার মানে 3 বছরে এটা হাফ হয়েছে। সুতরাং এখন 2020 বা 2021-এ এসে এটা আবার ডাবল হয়ে যাওয়ার কথা অ্যারাউন্ড, সো ইট কুড বি অ্যারাউন্ড 12 ট্রিলিয়ন অর মোর। সো সাইবার সিকিউরিটি বা সাইবার যে প্রাইভেসি এই জাতীয় জিনিসগুলোকে যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক ধরনের লসের সম্মুখীন ইন ফিউচারে হতে পারি। এটা শুধু অয়েল বা ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে না, যদি আমরা পাওয়ার ইন্ডাস্ট্রিতে চিন্তা করি, যে জায়গা থেকে পাওয়ারটা জেনারেট হয় সেই জায়গায় যে ডিভাইসগুলো আসলে ইউজ করা হয় সেই জায়গাতে সাইবার সিকিউরিটি থ্রেটের নজির আছে। অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ইন্টারন্যাশনাল ট্যাগ অফ ওয়ার, যেটা ইউএসএ বা ইরান, তাদের ভিতরে আপনারা অনেকেই হয়তো ইভেন্টগুলো জানেন, যে সেখানে সোর্স লেভেলে বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যাটাক আসলে করার জন্য ন্যাশন টু ন্যাশনও আসলে বিভিন্ন ধরনের চিন্তা করা হয়। এবং আমাদের ন্যাশনাল লেভেলে যখন এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে তখন এটা অন্য ন্যাশন না হোক, আমাদের দেশের ভিতরে বা দেশের বাইরে যারা হ্যাকার আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে টার্গেট করতে পারেন। এবং এটা শুধু সোর্স লেভেলে না, ডিস্ট্রিবিউশন লেভেলেও কিন্তু এটা সম্ভব। এবং শুধু এটা ডিস্ট্রিবিউশন লেভেলে ইনক্লুড করা না, ডিস্ট্রিবিউশন লেভেলে যদি বাইরে থেকে সিম্পলি কেউ ইভসড্রপ করে ডাটাগুলোকে রিড করতে পারেন, সেটা দিয়েও কিন্তু তার ফিউচার অনেক ধরনের ট্রেন্ড প্রেডিকশন করে সেই ট্রেন্ডের উপর ভিত্তি করে সিকিউরিটি অ্যাটাক করাও সম্ভব। তো এটা আমি মোটামুটি বললাম যে সাইবার সিকিউরিটির ইমপ্লিকেশন গুলা কি এবং কেন তারা লাগে। আর আমি আপনাদেরকে প্রেজেন্টেশনের সময় দুই একবার রেফার করেছিলাম যে প্রেজেন্টেশনের শেষের দিকে গিয়ে আমরা হয়তো আমাদের দুই একটা স্লাইড দেখাবো যে আমরা কি ধরনের কাজ করি, জাস্ট 1 or 2 মিনিটসের ভিতরে আমি সেটা দেখিয়ে প্রেজেন্টেশনটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এখানে আমরা আমাদের রিসার্চ গ্রুপ থেকে, আমাদের সিএসই বোর্ডের রিসার্চ গ্রুপ থেকে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে মাইনিং অথবা বিভিন্ন ধরনের ন্যাচারাল গ্যাস বা অয়েল রিলেটেড যে রিসোর্সগুলো আছে তাদের ইনফরমেশনগুলোকে কোনোভাবে হাই লেভেল ডাটার সাথে রিলেট করা যায় কিনা। হাই লেভেল ডাটা বলতে আমরা বোঝাচ্ছি স্যাটেলাইট ডাটা, এবং এই স্যাটেলাইট ডাটাগুলোর ক্ষেত্রে আমরা ওপেন সোর্স স্যাটেলাইট ডাটা, যেটা ইনফ্যাক্ট আমরা গ্রেস স্যাটেলাইট যেটা ওপেন সোর্স ডাটা দেয় সেখান থেকে আমরা পেয়েছি। এবং সেখানে আমরা ইনফ্যাক্ট ইউটি অস্টিন ইউএস এর একটা ইউনিভার্সিটি, সেখানে আমাদের একজন কলিগ ছিলেন, তার সাথেও আমাদের ইন কোলাবোরেশন ছিল। এই স্যাটেলাইট ডাটাগুলা ওভার দ্য আর্থ প্রায় 15 বছরের জন্য আমরা অলরেডি কালেক্ট করেছি। একই সাথে আপনাদের সাথে কোরিলেট করার জন্য আমরা পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো, প্রিয়, এদের থেকে ন্যাচারাল গ্যাস বা অয়েলের যে ফিল্ডগুলো অলরেডি ডিসকভার্ড সেগুলোর কিছু ডাটা নিয়েছি। তো এই স্যাটেলাইট ডাটা থেকে আমরা গ্র্যাভিটি গ্রেডিয়েন্ট টেন্সর, এটা ইনফ্যাক্ট আমার একজন পিএইচডি স্টুডেন্ট যে কাজ করছে তার বেশ কিছু ইকুয়েশনস এবং ক্যালকুলেশনস এখানে আছে ওন ডিরাইভ, সেগুলোর সাথে এই ন্যাচারাল গ্যাস বা ন্যাচারাল অয়েলের যে রিজার্ভার তাদেরকে আমরা রিলেট করার চেষ্টা করেছি। এবং যখন এটা একটু বড় এরিয়াতে, আমরা নর্থ আমেরিকাতে যেটা বাম দিকে দেখানো আছে এখানে আমরা রিলেট করার চেষ্টা করেছি, তখন এআই এর থ্রুতে আমরা বুঝতে পেরেছি যে মোটামুটি 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, যেটা ইনফ্যাক্ট 100 কিলো বাই 100 কিলো, এই ধরনের রেঞ্জের জন্য এই জিনিসগুলা মোর অর লেস 100% অ্যাকুরেসিতে আমরা বুঝতে পারি যে স্যাটেলাইট ডাটার চেঞ্জ থেকেই আইডেন্টিফাই করা যায় কোন কোন জায়গাতে রিজার্ভার আছে, সেটা জায়ান্ট হোক, মেগা জায়ান্ট হোক বা সুপার জায়ান্ট হোক। তো সেম জিনিসটা যখন আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করেছি, এগেন আমরা বাংলাদেশেও বুঝতে পেরেছি অলরেডি ডিসকভার যে গ্যাস ক্ষেত্র বা অয়েল ক্ষেত্রগুলো আছে তাদের সাথে এটা কোরিলেট করা সম্ভব। বাট স্টিল এটা যেহেতু বাংলাদেশের জন্য 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, এটা অনেক বড় এরিয়া হয়ে যায়। বাংলাদেশের জন্য এটা আমরা 0.1 ডিগ্রি বাই 0.1 ডিগ্রি, দ্যাট মিনস 10 কিলো বাই 10 কিলো, এই ধরনের এরিয়া দিয়ে আমরা এই ফোরকাস্টিং এর চেষ্টাগুলো করেছি। তো এই ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের প্রবলেম ছিল, আমাদের ব্যালেন্স ডেটা সেট নাই, কারণ পৃথিবীতে এই ধরনের ক্ষেত্রগুলোর সংখ্যা তো আসলে খুব বেশি না। সো দেখা যায় যে আমাদের অনেক বেশি জায়গা থাকে যে জায়গাতে কোনো ক্ষেত্র এখনো গ্যাস ক্ষেত্র বা তেলের ক্ষেত্র আমরা পাইনি, আর অল্প জায়গা থাকে যেখানে এই মাইনিং ফিল্ডগুলো আসলে পাওয়া গেছে। সো আমাদের ডেটা সেটটা ঠিক ব্যালেন্স না। আর একটা জিনিস আসলে এই কাজ করতে করতে আমরা টের পেয়েছি, যেটা আমরা ফিউচারে করার প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে আমরা ঠিক একই জায়গার ডাটা দিয়ে লার্ন করে সেই জায়গাতে টেস্ট না করে, ফর এক্সাম্পল আমরা নর্থ আমেরিকার ডাটাতে লার্ন করব এবং সেটা বাংলাদেশে আমরা টেস্ট করব। এআই টেকনোলজিগুলো এই জন্য আমরা ইন ফিউচারে এক্সপ্লোর করব, এবং এটা একদম সোললি আমাদের গ্রুপের একটা রিসার্চ, এন্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর শেয়ারিং উইথ ইউ। সো এই ছিল মোটামুটি আমাদের পুরো প্রেজেন্টেশনটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড প্রেজেন্স। এবং আমি সবশেষে আমার আসলে দুজন স্টুডেন্ট, সরফরাজ নেওয়াজ, যিনি আমাদের ডিপার্টমেন্টে পিএইচডি করছেন এবং একই সাথে উনি খুলনা ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বারও, এবং আমার একজন মাস্টার্স স্টুডেন্ট সাইফুল ইসলাম সেলিম, তাদের এক্সেলেন্ট এফোর্টকে আমি একটু অ্যাকনলেজ করতে চাই। তারা অনেক কষ্ট করে স্লাইডগুলো তৈরি করার ক্ষেত্রে এবং বিভিন্নভাবে আমাকে হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। খুব সাবলীল ভঙ্গিমায় আপনি একটা কঠিন বিষয় আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। তো
আমাদের সময় লিমিটেশনের জন্য আমরা হয়তো শুনতে পারলাম না, কিন্তু এটা আরো বেশি সময় দিতে পারলে, সারাদিন ব্যাপী হতে পারলে আরো ভালো হতো, এটা আমরা অনুধাবন করতেছি। যাক, এই পর্যায়ে আমরা আলোচনা পর্বে চলে যাব। আমাদের সাথে দুজন আলোচক আছেন। প্রথমে আমি জনাব মোল্লা আমজাদ সাহেব, এডিটর পাওয়ার অ্যান্ড এনার্জি, ওনাকে আহ্বান জানাবো যে ওনার কিছু অবজারভেশন এই বিষয়ে উপস্থাপন করার জন্য। জনাব মোল্লা আমজাদ। ধন্যবাদ ডিজি মহোদয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি সচিব আনিসুর রহমান সাহেব উপস্থিত আছেন, অন্য যারা ওই সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, আপনাদের সবাইকে শুভ দুপুর। আসলে এটা খুবই কারিগরি বিষয় এবং অনেক লম্বা। আমার বিবেচনায় এই ধরনের বিষয় নিয়ে আসলে মানে সেগমেন্ট ওয়াইজ, কারণ প্রেজেন্টেশনটা নির্দ্বিধায় খুব রিচ প্রেজেন্টেশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। মানে সেটা আমাদের এইখানে যেই পার্টগুলো প্রয়োজন সেই পার্টগুলো নিয়ে যদি ফোকাস করা হতো, যারা সেক্টর থেকে আছেন তারা বেশি উপকৃত হতেন বলে আমার মনে হয়। ফার্দার যদি এই বিষয় নিয়ে উনি আরো কোনো প্রেজেন্টেশন এখানে করেন সেই বিষয়টা খেয়াল রাখলে। আর একটা জায়গাতে আমার একটা কোয়ারিজ আছে, যেটা হচ্ছে মানে এই উনি মাইনিং এবং অয়েল গ্যাস এক্সপ্লোরেশন এই দুইটা বিষয়টাকে মানে একসাথে করে তথ্য দিয়েছেন। এটা কি মাইনের উপর স্টাডিটা নাকি মাইন এবং অয়েল গ্যাস ফিল্ড, এই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আমি এখন আসলে আমার কমেন্টের ব্যাপারে আসছি, যেটা হচ্ছে যে প্রযুক্তি নির্ভরতা, বিশেষ করে মডার্ন টেকনোলজির ব্যবহার, জ্বালানি অনুসন্ধান থেকে শুরু করে প্রাইমারি জ্বালানি সরবরাহ এবং সেটা কনভার্ট করে বিদ্যুৎ তৈরি এবং এই বিদ্যুৎ ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়। প্রত্যেকটা পর্যায়ে অটোমেশন এখন সময়ের দাবি, এখান থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে মাননীয় সচিব মহোদয় আমাদের সাথে আছেন। যেমন ধরেন বাংলাদেশে ন্যাচারাল গ্যাস ক্যারিং এর জন্য যে ন্যাশনাল গ্রিড আছে, এই গ্রিডের সাথে কিন্তু মানে এই মানে সুপার মনিটরিং সিস্টেমের ক্যাবল লে করা আছে। আবার আমাদের পাওয়ার ট্রান্সমিশন গ্রিডের যে গ্রিড লাইনগুলো, সেখানেও কিন্তু মানে এই লাইনগুলো লে করা আছে। কিন্তু এই যে ধরুন আমরা রিসেন্ট টাইমে প্ল্যান করেছি ঢাকা চিটাগং পাইপলাইন, এখানে কিন্তু ইন্টেলিজেন্স মনিটরিং এর জন্য মানে কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই পাইপলাইনটা করার পর হয়তো এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো বিষয়টাকে বাংলাদেশের জন্য কয়েকটি পর্যায়ে ভাগ করে দেওয়া দরকার। আমরা মাইনিং করছি খুব লিমিটেড পরিসরে। আমরা বাংলাদেশ বোধহয় বিশ্বের একক দেশ যেটা আমরা আন্ডারগ্রাউন্ড থেকে পাথর উঠাচ্ছি। এটার মনিটরিং মানে নির্ধারিত মানে আরো প্রযুক্তিগতভাবে কিভাবে করা যায় এটা করা, এবং প্রযুক্তির সহায়তা নিয়ে বড় পুকুরিয়ার কয়লা উত্তোলনের বিষয়টি আরো জোরদার মনিটরিং করা। তার কারণ এর আগে, এখন থেকে 10 বছর আগেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কোল বিশেষজ্ঞরা বলেছেন যে এই খনিটি জোর করে চালিয়ে রাখা হয়েছে এবং যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে এই কারণে যে আমি আমার রিসোর্স তখনই উঠাবো যখন এটা ইকোনমিক্যালি কম্পিটিটিভ হবে। আমি ইয়ের জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করছি, সব আমার ল্যান্ডিং কস্ট পার টন $74, আর বড় পুকুরের কয়লা পিডিবি কে কিনতে হচ্ছে $130। যদিও এই প্রকল্প যখন নেওয়া হয় তখন রেট অফ রিটার্ন দেখাইতে গিয়ে এই প্রকল্পে বলা হয়েছিল যে কস্ট অফ প্রোডাকশন হবে পার টন $34, কিন্তু কখনোই সেটা মিট করা যায়নি। আবার টেকনোলজি ট্রান্সফার, এই টেকনোলজি ট্রান্সফার উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এমন মডার্ন প্রযুক্তি অ্যাডপ্ট করা যাবে না যেটা মানে ফিল্ড পর্যায়ে যারা কাজ করবেন তাদেরকে আবার নতুন করে লেসন দিতে হয়। যার কারণে এখন ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে যে নতুন কোনো কিছু করতে, যেমন আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করবেন, পাওয়ার প্ল্যান্টে মডার্ন টেকনোলজি আপনি হায়ার করবেন বা মডার্ন টেকনোলজি ইউজ করবেন, যেটা আমাদের কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট ক্ষেত্রে বা রূপপুরের ক্ষেত্রে হচ্ছে। এর নির্মাণের সময় থেকেই যারা এই কেন্দ্রটি চালাবে তাদেরকে এর সাথে ইনভলভ করতে হবে, যাতে পরবর্তীতে অপারেশন এবং মেনটেন্যান্সে তারা দক্ষভাবে কাজ করতে পারে।
তো আমি সময় নেব না, আমি আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের তেল গ্যাস অনুসন্ধান, খনি বা তেল গ্যাস উৎপাদন ও সরবরাহ, ফিউচার প্ল্যানিং, এই বিষয়ে আমরা কি ধরনের টেকনোলজি নিব, কখন কোনটা নেব, এটার ব্যাপারে আসলে একটা সেট পলিসি ফ্রেম করতে হবে। তার কারণ আমাদের ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে অনেক যোগ্য মানুষ আছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানে দ্বিধা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, যদিও কোম্পানি আইনে কোম্পানি হিসাবে এই পাবলিক সেক্টরের এই প্রতিষ্ঠানগুলো চলছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সিদ্ধান্ত নেয়ার অধিকার কার্যত কোম্পানিগুলো নেই। আবার বিদ্যুৎ এবং জ্বালানি খাতের মধ্যে এই প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রেও অনেক দ্বিধা আছে। আবার একটা হীনমন্যতাও তৈরি হয়েছে যে একই ধরনের জব করে পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো নিয়ে একজন কর্মকর্তা যে বেতন পান, গ্যাস সেক্টরের কর্মকর্তারা পান তার অর্ধেক। এই স্যালারিগুলো আপগ্রেডেড হচ্ছে না। তো আপনি নতুন প্রযুক্তি যদি অ্যাডপ্ট করতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের নতুন প্রযুক্তি গ্রহণ করতে চান এবং কোন পর্যায়ে কি ধাপে ধাপে কতদিনের মধ্যে গ্রহণ করতে চান। এর জন্য আপনার কি পরিমাণ ম্যান পাওয়ার দরকার হবে, এক্সিস্টিং ম্যান পাওয়ার কি আছে, এবং ফিউচার ম্যান পাওয়ার পুল করার জন্য আপনাকে কি ধরনের লোকজন নিয়োগ করা হবে। এবং লোকজন নিয়োগ করার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনার এখন যে ওয়েজেস আছে বা ফিনান্সিয়াল প্যাকেজ আছে, সেই প্যাকেজ এই প্রযুক্তিগুলো হ্যান্ডেল করার মতন যোগ্য লোককে ধরে রাখতে পারবে কিনা। আর এই তথাকথিত আমাদের টেন্ডারিং প্রযুক্তি দিয়ে, মানে টেন্ডারিং সিস্টেম দিয়ে আদৌ আমরা মানে যোগ্য প্রযুক্তি বা দক্ষ মানে ভালো প্রযুক্তি, বিশ্বের কম্পিটিটিভ প্রযুক্তি হায়ার করতে পারবো কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো সেই বিষয়টাতেও গুরুত্ব দিতে হবে। সর্বোপরি আমার সবশেষ কথা যেটা বলেছেন যে সাইবার থ্রেট কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের পাওয়ার সেক্টরের জন্য আইইএ ডিক্লেয়ার করেছিল, যদিও এই ক্ষেত্রে কোনো কিছু হয়নি। এখন সিম্পলি আমরা ইন্টারনেটে, ওয়েবে ডেটা, ছোট ছোট ডেটা যেটা আমরা কাস্টমারদের দিতে চাই, সেই ডেটা ডিসপ্লে করার ক্ষেত্রেও আমরা খুব সাফল্য দেখাইতে পারছি না। অনেক প্রতিষ্ঠানের ডেটা মাসের মধ্যে 5 দিন পাওয়া যায় না বা 10 দিন পাওয়া যায় না, কিন্তু এই ডেটাগুলো রিয়েল টাইম হওয়া উচিত। তো আমি অনুরোধ করব যে একটা সিদ্ধান্ত নেয়া, বাংলাদেশ এই 50 বছরে পা রাখতে যাচ্ছে, অনেক সময় এখনই হাই টাইম আমাদেরকে আসলে এই চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে তেল, গ্যাস, বিদ্যুৎ সকল খাতকে আরো জনমুখী এবং দক্ষ করা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ মোল্লা আমজাদ সাহেব আপনার সুন্দর পর্যবেক্ষণ দেওয়ার জন্য। আমি জনাব এবিএম আলিম আল ইসলামের দৃষ্টি আকর্ষণ করব, আপনি কি ওনার অবজেকশনের জবাব দিবেন এখন, না সব পরবর্তীতে একসাথে এগুলোর জবাব দিবেন? জনাব জি, আমি জাস্ট একটু ছোট্ট করে রেসপন্ড করতে চাই। খুব সুন্দর চমৎকার করে উনি বললেন। আসলে আমার তো আপনাদের লাইনে বা ডোমেনে এক্সপার্টিস অলমোস্ট নীল। আপনাদের জেনারেল কলটা পাওয়ার পর আমি পড়ে কিছু বোঝার চেষ্টা করেছিলাম। আমাদের মোস্টলি এক্সপার্টিস হচ্ছে আপনার কম্পিটিশন ডোমেনে। তো আসলে আমরা যেই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে গ্যাস অথবা তেল উত্তোলনের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কাজের ক্ষেত্রে কিভাবে ইন্ডাস্ট্রি 4 কে ইউটিলাইজ করা যায়। তো আসলে টার্মিনোলজি ওয়াইজ উনি খুব সুন্দর করে দুটো টার্ম বলেছেন, বাট আমি কোনোটাই ডিরেক্ট অ্যান্সার দিতে পারছি না। আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ওনার মতো এত লম্বা এক্সপিরিয়েন্স আমার নাই, বাট আমাদের ফোকাসটা ছিল আসলে এটা, যে যে জায়গা থেকে আমরা উত্তোলন করব সেই জায়গার অ্যাক্টিভিটিস গুলোর ক্ষেত্রে কিভাবে ইন্ডাস্ট্রি 4 কে আমরা ইউটিলাইজ করতে পারি। ধন্যবাদ স্যার। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনার প্রশ্ন আমাদের আলোকচিত্রের প্রশ্ন হয়ে যাক, তারপরে আমাদের উন্মুক্ত করে দেবো। তারপর আমি আগে আমাদের আরেকজন আলোচক আছেন জনাব ডক্টর মাহবুবুর রহমান, বুয়েটে প্রাইমারি ডিপার্টমেন্টের হেড। আমি ওনাকে আহ্বান জানাবো ওনার পর্যবেক্ষণাদি উল্লেখ করার জন্য। জনাব মাহবুবুর রহমান। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, ওকে। গো অ্যাহেড। খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দেখলাম। কম্প্রিহেন্সিভ 4IR ব্যাপারটা কি এবং তার সঙ্গে জড়িত অনেকগুলি টার্মের সম্পর্কে আমরা জানতে পারলাম।
তো আমাদের ফোকাসটা যেহেতু এনার্জি সেক্টর, আর আমি হচ্ছি অয়েল গ্যাস নিয়ে কাজ করি, সেজন্য আমি এখানে একটু ফোকাস করব। এবং আমাদের আলোচক জনাব মোল্লা আমজাদ হোসেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট কিছু পয়েন্ট তুলে ধরেছেন। তো আমি একটু অন্য দিক থেকে বলি জিনিসটা। অয়েল গ্যাস ইন্ডাস্ট্রির বৈশিষ্ট্যটা কি? অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। ফার্স্ট অফ অল, এটা হাই ইনভেস্টমেন্ট, ভেরি ভেরি হাই ইনভেস্টমেন্ট। আমার জানা মতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট লাগে এই ইন্ডাস্ট্রিতে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা হাই রিস্ক এবং হাই আনসার্টেনিটি। এই ইনভেস্টমেন্ট বেশি লাগে, আবার ইনভেস্টমেন্ট রিস্কও খুব হাই। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হাইটেক ইন্ডাস্ট্রি। অলরেডি এখানে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেগুলোর সঙ্গে শুধুমাত্র স্পেস টেকনোলজি তুলনা করা যায়। সাবসারফেস, সাবসি যেসব অ্যাক্টিভিটিস হয় সেগুলো সিম্পলি মাইন্ড ব্লোয়িং। কাজেই এটা ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন বা নতুন যত প্রযুক্তি আসবে সব কিছুর জন্য এটা একটা উর্বর ক্ষেত্র অলরেডি। কারণ এই যে বললাম হাই ইনভেস্টমেন্ট, তার সাথে হাই রিস্ক। এই রিস্ক কমানোর জন্য, এই আনসার্টেনটি কমানোর জন্য যত রকমের মেথড অ্যাপ্লাই করা যায় এই ইন্ডাস্ট্রি সেটা করবে। তো আমি যখন 90-এর দশকে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমার প্রফেসরদের এবং ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের যে কথাবার্তা শুনতাম, সেখান থেকে আমার মনে হয়েছে যে ওখানে দুটো অপোজিট স্কুল অফ থট আছে। একটা স্কুল বলছে যে উই ডোন্ট হ্যাভ এনাফ ডেটা, সেজন্য আমরা অ্যাকুরেটলি মডেলিং করতে পারছি না। আমাদের অনেক ভালো ভালো ফিজিক্স মডেল আছে, কিন্তু আমরা যেহেতু ডেটা নাই আমাদের, সেই মডেলগুলো সেই অ্যাকুরেসিতে আমরা বিভিন্ন জিনিস এস্টিমেট করতে পারছি না, যেমন আন্ডারগ্রাউন্ড রিজার্ভ কত আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক অপোজিট আরেকটা স্কুল অফ থট ছিল তখন, সেটা বলতো যে উই হ্যাভ লট অফ ডেটা বাট উই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস ডেটা। এই ডেটাটা আমাকে আসলে কি বলছে। তো এই জিনিসটা তখন থেকেই ছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইটিক্স, এই সমস্ত অ্যাডভান্স বিষয়গুলি প্রয়োগ করে এই অলরেডি ডেটা আমাদের আছে, সেগুলো এতদিন কাজে লাগানো সম্ভব হয়নি, সেগুলো থেকে নানা রকমের অ্যাপ্লিকেশন, নানা রকম মডেলিং অলরেডি করা হচ্ছে। অয়েল গ্যাস ইন্ডাস্ট্রি কিন্তু পিছিয়ে নেই কারো থেকে। কোন কোন এরিয়াতে, প্রায় সব কয়টা এরিয়াতেই, যেমন এক্সপ্লোরেশন, আমাদের প্রেজেন্টার দেখিয়েছেন এক্সপ্লোরেশনের একটা খুবই ওভারভিউ দেখিয়েছেন। তো এক্সপ্লোরেশন খুবই একটা ডিফিকাল্ট কাজ, যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন তারা জানেন, এবং এটার মধ্যে খুবই হাই আনসার্টেনিটি আছে। তো আনসার্টেনিটি কমানোর জন্য এক্সপ্লোরেশন করতে গেলে যে হিউজ পরিমাণ ডেটা জেনারেশন হয়, সেগুলোকে ইন্টেলিজেন্ট সফটওয়্যারের মাধ্যমে বা ইন্টেলিজেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যানালাইসিস করে আমরা কিন্তু ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নিয়ে এক্সপ্লোরেশনে আনসার্টেনিটিগুলি কমিয়ে আনতে সক্ষম হচ্ছি। ড্রিলিংয়ের কথা যদি বলি, এক একটা ড্রিলিং অপারেশনে, বিশেষ করে অফশোর ড্রিলিংয়ে, অপটিমাম ওয়েল ট্রাজেক্টরি এবং ওয়েলের একদম নিখুঁতভাবে জায়গা মতো আপনার ওয়েলটাকে টার্গেটে হিট করানো, খুব হাইটেক ব্যাপার। এবং এটাকে অপটিমাইজ করা এবং বেস্ট ওয়েতে এটা করা, এখানে ইন্টেলিজেন্ট সফটওয়্যার ব্যবহার হচ্ছে অনেক আগে থেকেই, কিন্তু সেখানে থেমে নাই কিছু, সবকিছুই ইমপ্রুভ হচ্ছে, আরো বেশি ইনভেস্টমেন্ট করছে। একটা বিরাট ব্যাপার হচ্ছে সেফটি। আপনারা জানেন যে অয়েল গ্যাস ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা ঘটা মানে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। মানে এখানে ছোটখাটো কোনো ইনসিডেন্ট হয় না, এক একটা ব্লো আউট, বিশেষ করে অফশোরে যদি ঘটে কিংবা প্রসেস প্ল্যান্টে যদি অ্যাক্সিডেন্ট হয়, বিশাল ক্ষতি ইন টার্মস অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইকুইপমেন্ট কস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কস্ট। এবং তারপরেও সেজন্য অয়েল গ্যাস ইন্ডাস্ট্রি কিন্তু সতর্কতার ব্যাপারে খুবই সিরিয়াস। তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে, বড় বড় দুর্ঘটনা ঘটছে, এবং পরবর্তীতে সেই দুর্ঘটনাগুলি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এটাকে আগে থেকে হয়তো প্রিভেন্ট করা যেত। তো এখন এই ডাটা, বিগ ডাটা অ্যাপ্লিকেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ব্যবহার করে আমরা কিন্তু এই প্রিভেন্টিভ কিছু ব্যাপার অ্যাডপ্ট করা হচ্ছে, যেখানে আমরা আগে থেকেই
কোথায় দুর্ঘটনা ঘটবে, ঘটার উপক্রম হচ্ছে, এগুলো আগে থেকেই বুঝতে পারি এবং সেগুলো প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা নিতে পারি, অন্তত চেষ্টা করা হচ্ছে। তো এটা সামান্য কয়েকটা ক্ষেত্রের কথা বললাম। এরকম অয়েল গ্যাস ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সেক্টরে, আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, মিডস্ট্রিম, সব জায়গাতেই অটোমেশন এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইত্যাদির ব্যবহার হচ্ছে এবং আরো ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। যেমন বড় প্রত্যেকটা মেজর অয়েল কোম্পানি, কোনো না কোনো কোম্পানি, যারা এইসব সাইবার ইয়ে নিয়ে কাজ করে বা ইনস্টিটিউট, তাদের সঙ্গে পার্টনারশিপে, ফর এক্সাম্পল টোটাল, যেটা একটা বড় কোম্পানি, টোটালের সঙ্গে গুগলের পার্টনারশিপ আছে, এক্সন মোবিলের সাথে আছে এমআইটির পার্টনারশিপ। তারা হিউজ ইনভেস্টমেন্ট করছে এই ধরনের ইন্টেলিজেন্স সফটওয়্যার এবং আরো ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি, বা 4IR, যেটাকে আরো ব্রডার সেন্সে যদি আমি বলি, সেটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট কিভাবে করা যায় আরো ভালোভাবে, সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট চলছে। অলরেডি টুলস অ্যান্ড টেকনোলজিস আছে, কিন্তু সেগুলোকে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে যে আমাদের এখানে কি করণীয় বাংলাদেশের পার্সপেক্টিভে। যারা উন্নত বিশ্ব এবং বড় কোম্পানি, তারা তো তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য ইনভেস্টমেন্ট করবে, টুলস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপ করবে। আমরা এখানে কি করব? আমাদের অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি কিন্তু সময়ে সময়ে, প্রায় সময় বাইরের থেকে সাহায্য নিয়ে থাকি আমরা। ফরেন এক্সপার্টিজ আমাদের নিতে হয়। তো সেই ক্ষেত্রে তারা যখন কিছুদিন পরে বা এখনই হয়তো যেসব টুলস অ্যান্ড টেকনোলজিস নিয়ে আসবে, সেগুলো হবে হচ্ছে এই লেটেস্ট বা মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজিস, যেগুলো কিনা এই 4IR এর প্রোডাক্ট। আমাদের সেগুলো বোঝার মতো প্রস্তুতি থাকতে হবে। আমাদের এই জন্য এই টুলস অ্যান্ড টেকনোলজিগুলির সঙ্গে ফ্যামিলিয়ারাইজেশন প্রয়োজন। আমরা জানি যে আমাদের ওয়ার্কফোর্সের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ আছেন, যারা একটু সিনিয়র, তাদের অভিজ্ঞতা আছে প্রচুর। আবার যারা নতুন আসছে ইন্ডাস্ট্রিতে, তাদের অভিজ্ঞতা কম, কিন্তু তাদের এনার্জি প্রচুর এবং তাদের ফ্রেশ স্কুল থেকে আসছে যারা। তো এই যে ভ্যারিয়েশন অফ দি ওয়ার্কফোর্স, এটাকে এই সমস্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রোডাক্ট, যেসব ইন্টেলিজেন্ট সফটওয়্যার এবং টুলস অ্যান্ড টেকনোলজিস, এগুলোর সঙ্গে ফ্যামিলিয়ারাইজ করার জন্য এক্সটেন্সিভ ট্রেনিং দরকার, এক্সটেন্সিভলি ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। এটা যদি না করা হয়, তাহলে যেটা হবে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সবচেয়ে ডেঞ্জারাস দিক হচ্ছে, এটার কিন্তু একটা খুব ডেঞ্জারাস দিক আছে, সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, এই দুই বিশ্বের মধ্যে গ্যাপটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, খুবই দ্রুত বেড়ে যাচ্ছে, এবং এমন একটা পর্যায়ে হয়তো চলে যাবে যে আমরা একদম ব্লাইন্ড, মানে প্রত্যেকটা জিনিসে আমাদের কাছে হয়ে যাবে ব্ল্যাক বক্সের মতো, এবং আমরা ব্লাইন্ডলি বলবো যে এটা কম্পিউটারে করে দিছে, একটা গ্রাফ দেখিয়ে বলবো যে এটা কম্পিউটারে করে দিছে, আমি জানি না। কিন্তু কম্পিউটারে যে করে দিল, কিভাবে করলো, তার পিছনে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি ছিল, এই জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা কিন্তু পুরোপুরি ব্লাইন্ডলি ওই বাইরের উপরে নির্ভরশীল হয়ে যাব। এটা একটা খুবই ডেঞ্জারাস দিক। সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এটার তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকটা সম্পর্কে আমরা যেন কিছুটা হলেও নলেজ ডেভেলপ করতে পারি। টেকনোলজি যদি ডেভেলপ করতে পারি, সেটা তো আরো ভালো, কিন্তু সেটা আরো অনেক সুদূর প্রসারী ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট নাও আমাদের এই টেকনোলজিগুলি বোঝার জন্য একটা প্রস্তুতি এখনই নিতে হবে। তো আমি আর তেমন কিছু অ্যাড করছি না। আমার মনে হয় প্রেজেন্টেশনটা ভালো ছিল। আর আমাদের অয়েল গ্যাস সেক্টর এবং আমাদের দেশের অবস্থান সম্পর্কে আমার এইটুকু চিন্তা ভাবনা যেটা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কথা
আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুব সাহেব, আপনি যথার্থই বলেছেন, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিয়েছেন, সহ আরো যে অবজারভেশন দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে এই টেকনোলজি অ্যাডাপ্ট করতে গেলে এগুলোর উপর আমাদের অবশ্যই যথাযথ গুরুত্ব আরোপ করতে হবে। আমি এই পর্যায়ে এবিএম আলিমাল ইসলামকে বলবো, আপনি কি এগুলো জবাব দিতে, আপনি কানেক্ট আছেন আমাদের সাথে? জি জি জি, মানে প্রফেসর মাহবুব স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি খুব সুন্দর করে চমৎকার করে বললেন। বিশেষ করে উনি ম্যান পাওয়ার এবং টেকনোলজি অ্যাডপশনের যে পার্সপেক্টিভগুলো বলেছেন, এটা আপনাদের ডোমেনের পার্সপেক্টিভ থেকে তো বলেছেন, আপনাদের ডোমেনের কনটেক্সট থেকে বলেছেন। আমার মনে হয় এগুলো যদি আপনারা কাইন্ডলি একটু কগনিজেন্সে নেন, এটা আপনাদের জন্য ফিউচারে খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আলোচক বৃন্দের অবজারভেশনগুলো আসছে, আমি এবার উন্মুক্ত করে দিব। তার আগে আমি ডিজি পাওয়ার সেল আমাকে অনুরোধ করেছিলেন, ডিজি পাওয়ার সেল কি সংযুক্ত আছেন? ওনার একটা মিটিং আছে, এই জন্য চলে যেতে চেয়েছিলেন। জনাব মোহাম্মদ হোসেন সাহেব, ডিজি পাওয়ার সেল। জনাব মোহাম্মদ হোসেন সাহেব, ডিজি পাওয়ার সেল। ওনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, হয়তো উনি ডিসকানেক্ট আছে। আমি এবার সিনিয়র স্যারের অনুমতি নিয়ে আমি এটাকে উন্মুক্ত করে দিব স্যার। কিছু আমার সিনিয়র স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। সবার কাছ থেকে শুনেন। জি জি, যেহেতু এখন চমৎকার প্রফেসর আলিম খুব সুন্দরভাবে একটা দিয়েছেন, এত মানে ইলাবোরেট এবং বোঝার জন্য সময় লাগবে আসলে। উনি প্রায় সবই করে গিয়েছেন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই এনার্জি, গ্যাস, এনার্জি, ফুললি এনার্জির কথা বলবো, যে এনার্জিতে এবং পাশাপাশি পাওয়ারেরও কিছু দিয়েছেন। আমার মনে হয় এখানে অনেকেই আছেন যারা কিছু কিছু প্রত্যেকটার থেকেই বলা সুযোগ আছে তাদের, তারা যার যার অভিজ্ঞতা বা আলোকে বলতে পারেন, এবং উনি আছেন, উনি হয়তো আমাদেরকে কিছু রেসপন্ডও করতে পারবেন। ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে সিলেট গ্যাস ফিল্ডের এমডি জনাব নুরুল্লাহ সাহেব, ওনাকে আহ্বান জানাচ্ছি। উনি ওনার অবজারভেশন দিতে চেয়েছিলেন। জি স্যার, জি স্যার, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার সুন্দর আয়োজনের জন্য, এবং ইটস এ নাইস প্রেজেন্টেশন ফর আস। আমরা খুব এনজয় করছি। এবং আমি সরাসরি প্রবন্ধকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আপকামিং আমরা বাংলাদেশে অনেকগুলো ড্রিলিং প্রজেক্ট হাতে নিয়েছি, তথা সিলেট গ্যাস ফিল্ড এবং বাপেক্স, বিজিএফসিএল সবাই। এবং আমাদের প্রতিদিনই আমাদের এই ড্রিলিং কাজের সময় প্রতিদিনই যখন সাইটে যাই, প্রতিদিনই ওই মাড লগিং নিয়ে আমাদের খুব চিন্তা করতে হয় যে কোনো ইনফরমেশন আছে কিনা, কোনো ইনফরমেশন আছে কিনা, কোনো ভীতিকর কোনো অবস্থানে আছে কিনা, বা কোনো হোপফুল কোনো ইনফরমেশন আছে কিনা। তো প্রবন্ধকের কাছে সরাসরি আমার প্রশ্ন, যে আমরা কি আপনাদের এই যে টেকনোলজি, এই টেকনোলজি বাংলাদেশে অতি সত্বর ব্যবহারের সুযোগ আছে কিনা? যদি থাকে তাহলে আমরা উই আর রেডি টু অ্যাকসেপ্ট ইউর টেকনোলজি ভেরি সুন, এবং যেটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। কারণ আমরা যদি আজকে গ্যাস আবিষ্কার করি, তাহলে দেশের এলএনজি কিনতে আমরা কম পয়সা ব্যবহার হবে। এর জন্য আমরা হয়তো 4-5টা ড্রিলিং নিছি, বাপেক্স নিয়েছে 5-7টা, বিজিএফসিএল ইজ রানিং। সো আমি আহ্বান করব, প্রশ্ন রাখছি প্রবন্ধকের কাছে, এই টেকনোলজি দিয়ে কি জানা যাবে কিনা যে আমার রিজার্ভের কি অবস্থান আছে, বা আমি যে ডাটা আছে সেই ডাটার সঙ্গে আপনার কাছে যে ডাটাগুলো আপনি এক্সপ্লোর করবেন সেটাকে কম্বাইনলি অ্যাডাপ্ট করে আমরা কোনো ফিউচারে কোনো প্রোগ্রাম নিতে পারি কিনা। সেটা যদি হেল্প হয় তাহলে আমাদের আপকামিং প্রজেক্ট গুলো খুবই উপকৃত হতো। ধন্যবাদ স্যার। আমি সবাইকে এই বিষয়টি আরো গুরুত্ব সহকারে এবং আরো দেব্যাপী যদি হয় তাহলে আরো ভালো লাগতো বলে মনে করি আমি। থ্যাংক ইউ স্যার। আমি কি একটু উত্তর দিব? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন, এক্সেলেন্ট কোয়েশ্চেন। আসলে আমি নিজের থেকে এক্সপেক্ট করি নাই যে আপনারা এই কথা বলবেন, আমি এটা বলার জন্য প্রিপেয়ার্ড ছিলাম। আসলে হয় কি, আপনি যে কোশ্চেনটা করলেন সেই কোশ্চেনের ডিরেক্টলি অ্যান্সারটা দেওয়াটা বোধহয় ইম্পসিবল, ইয়েস অর নো, যে হ্যাঁ এটা আপনাকে কিছুদিনের ভিতরে আমি কাজ করাইতে বা আপনাকে হেল্প করাইতে পারবো কিনা বা পারবো না। এটা আসলে কাইন্ড অফ একটা জয়েন্ট ডেভেলপমেন্ট। দেখেন আমরা যে রিসার্চগুলো করছি এগুলো আসলে কাইন্ড অফ ল্যাবরেটরি রিসার্চ। আমরা ল্যাবের ভিতরে বসে বসে আমরা নিজেরা কিছুটা পড়ে বোঝার চেষ্টা করি, সেখান থেকে রিসার্চ করি। একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখানে মিসিং, সেটা হচ্ছে ডোমেইন এক্সপার্টিস, যেটা আপনাদের আছে।
আপনারা রিয়েল লাইফে কাজ করেন, আপনারা জানেন কি ওখানে হচ্ছে, আমি পড়ে সবকিছু বুঝতে পারবো না। সো এটা যখনই জয়েন্ট একটা কাজের দিকে যাবে তখন এটা একটা ফ্রুট বের হয়ে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি খুব ছোট করে একটা এক্সাম্পল দিই, যে স্টুডেন্ট আমার এখন এই অয়েল গ্যাস নিয়ে কাজ করছে, তার আগের কাজটা ছিল আর্থকুয়েক প্রেডিকশন, যেটা ওভার 150 ইয়ার্স পৃথিবীতে এখনো রিজলভ হয় নাই। ও কিন্তু এই স্যাটেলাইট ডাটা দিয়ে ডেটা লেভেলে অ্যাটলিস্ট দেখাতে পেরেছে যে না, এটা বিফোর 3 মান্থস অ্যারাউন্ড 80% অ্যাকুরেসিতে আর্থকুয়েক প্রেডিকশন করা সম্ভব। ইটস এ কাইন্ড অফ কমপ্লিটলি নভেল থিং, যেটা নেচারে অলরেডি আন্ডার রিভিউ। কিন্তু সেই জিনিসটা আমি রিসার্চ করে পেপার বের করে কি করব যদি না আলটিমেটলি ইউজার ইউজ করে। আমি সবসময় আমার ইউজার স্টুডেন্টদেরকে প্রমোট করার চেষ্টা করি যে দেখো আমরা যে কাজটা করব আলটিমেট ইউজাররা যেন এটা থেকে বেনিফিটেড হয়। আপনি যে কথাটা এত চমৎকার ভাবে বললেন, আমি এটা হামলি রিকোয়েস্ট করব, যদি আপনাদের রুলস রেগুলেশন পারমিট করে, কোনো ধরনের সুযোগ থাকে, আপনারা যদি কাইন্ডলি আমাদেরকে অ্যালাউ করেন, প্রথমে আপনাদের সাথে কথা বলে আমরা পুরো জিনিসটা আসলে যেভাবে প্ল্যান করছি সেটা ঠিক আছে কিনা আপনাদের দিক থেকে আমরা একটু ভেরিফাই করে নিতে চাই। এবং আপনাদের যে কোনো ধরনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে না এটা ঠিক মতো হয় না, এটা ভুল হয়েছে, এটা এভাবে করেন, সেই কথাগুলো আমাদেরকে খুবই হেল্প করে আমাদের পুরো রিসার্চটাকে শেপ আপ করার জন্য। এবং আপনারা আসলে কিভাবে আউটপুটটা চান, আমি কিভাবে আউটপুট দিতে চাই সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আপনি কিভাবে এটাকে ডাইজেস্ট করতে চান। সো আপনারা যখন আমাদেরকে এই ফিডব্যাকগুলো দিবেন এবং ইন কোলাবোরেশন, এটা শুধু একা আমরা পারবো না। যদি আপনি প্রথমেই বলেন একা আমি পারবো কিনা, আমার স্ট্রেট অ্যান্সার বুলিয়ান নো, এটা আমি পারবো না। আমরা জয়েন্টলি যখন কাজ করব, এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট মে টেক 3 months, 6 months or 1 year, বাট আমার কাছে মনে হয় অবশ্যই আমরা একটা কনভিন্সিং জায়গায় যেতে পারবো। এবং একটা জিনিস আসলে আমি প্রেজেন্টেশনে দেখাতে চেয়েছিলাম, শেষ মুহূর্তে আসলে অ্যাম্বিগুইটি তৈরি হবে কিনা সেই জন্য আর দিই নাই। আমি ডিজি মহোদয়ের সাথে কথাই বলেছি, দেখেন আমরা এখন কথা বলছি ইন্ডাস্ট্রি 4 নিয়ে, এর আগে কথা বলেছি ইন্ডাস্ট্রি 3, 2, 1 নিয়ে। আমরা তখন এগুলা নিয়ে কথা বলি যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অলরেডি এটা অ্যাডপ্ট করে, মানে উই আর অলওয়েজ দ্য ফলোয়ার্স, আমাদেরকে লিড করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা সবসময় তাদেরকে ফলো করি। আমরা কেন ইন্ডাস্ট্রি 5 কি হবে সেটা নিয়ে এখন চিন্তা করছি না। আমরা কি ইন্ডাস্ট্রি 5 এ লিডার হতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ফলো করবে এখনকার সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরা? যদি সেটা আমরা করতে চাই, রিসার্চের কোনো বিকল্প নাই, শুধু ডেভেলপমেন্ট দিয়ে শুধু এক্সিস্টিং টেকনোলজিকে অ্যাডপ্ট করে আমরা কোনোদিন লিডার হতে পারবো না, কারণ এক্সিস্টিং টেকনোলজি তৈরি করছে আরেকজন। তো আমরা যদি নিজেরা এমন কিছু একটা করতে পারি যে জিনিসটা আমরা ইউজ করছি এবং বাহিরের ওয়ার্ল্ড আমরা বলতে পারি যে দেখো বাংলাদেশে টেকনোলজি আমরা ইউজ করছি, সাকসেস পেয়েছি, তোমরাও এটা না, অবশ্যই তারা আসবে। সো আমার মনে হয়